আসসালামু আলাইকুম। আমাদের আজকের অসাধারণ একটি চমৎকার টপিক নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা সবাই জানি যে টপিকটা কি, সমাস, যেটা নিয়ে আমাদের সারা জীবন ভুগতে হয়, কিন্তু সেই সমাসটা আমরা আজকে একটি ক্লাসে পরিপূর্ণরূপে শিখে ফেলতে চাই। কারণ আমাদের একদিন পরেই এইচএসসি পরীক্ষায় কিন্তু সমাস থেকে আমাদের 5 নম্বরের প্রশ্ন হবে। তো এইচএসসি পরীক্ষায় আমাদের সমাস থেকে যে 5 নম্বরের প্রশ্ন হবে, এই 5 নম্বরের প্রশ্ন কমন পাওয়ার জন্য আজকে আমাদের এই ক্লাসটা করলে আশা করা যায় তোমাদের এই 5টা নম্বর নিশ্চিত হয়ে যাবে। তো সেই কারণে শুরুতেই বলে নিতে চাই যে যারা এই মুহূর্তে ক্লাসে জয়েন করেছো তারা ক্লাসটা জলদি নিজেদের প্রোফাইলে শেয়ার করে দাও, যাতে পরবর্তীতে এই ক্লাসটা তোমরা পেতে পারো। কারণ সমাসটা কিন্তু তোমার সারা জীবনই প্রয়োজন হবে, এবং দেখা যাচ্ছে যখন প্রয়োজন হবে তখন তুমি খুঁজে পাবে না। তাই যেহেতু যাতে পরবর্তীতে ক্লাসটা খুঁজে পেতে পারো, সেই কারণে ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিয়ে এখানে লেখো শেয়ার ডান। আর অবশ্যই বন্ধুবান্ধব যারা আছে, যারা এইচএসসি পরীক্ষার্থী আছে, তোমাদের বন্ধুবান্ধব, তাদেরকে অবশ্যই এখানে মেনশন করে দাও। আমরা চটজলদি ক্লাসটা শুরু করে দিতে চাই। একটা ক্লাসেই আমরা আজকে পুরো সমাসের এফোর করে দেবো একেবারে। ওকে, আমাদের সাথে আছে মহসিনা ফারজানা তামিম। আচ্ছা, রাজশাহী বোর্ডে কি আদৌ কমন আসবে? আচ্ছা, আমি আগেই বলে দিই, সমাস কিন্তু সবসময় পরীক্ষায় কমন আসে। সমাস পরীক্ষায় কমন আসে, তাই বেসিক জিনিসগুলো যদি তুমি শিখে নিতে পারো তাহলে পরীক্ষায় কিন্তু সমাস অবশ্যই পারবে। ওকে, রাবিয়া ফেরদৌসি আছে, মেনশন করেছে, ভেরি গুড। সাবরিনা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান আছে, দেওয়ান গোলাম সাব্বির আছে, ভেরি গুড। জলদি ক্লাসটা শেয়ার করে দিতে হবে। ক্লাসটা শেয়ার করে দিলে পরবর্তীতে তুমি কিন্তু ক্লাসটা পেতে পারবে, কারণ তোমার এইচএসসির পরেও এই ক্লাসটা লাগবে, কেননা অ্যাডমিশনেও কিন্তু সমাস থেকে অবশ্যই প্রশ্ন হবে। সুতরাং দেরি করা যাবে না, জলদি শেয়ার করে দিতে হবে ক্লাসগুলো, এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিতে হবে। আবু তালহা শুভ আছে আমাদের সাথে, সৌরভী পল আছে, তাহসান হাবিব আছে আমাদের সাথে, সুরাইয়া আক্তার আছে। যশোর বোর্ডে কি এগুলো কমন আসবে? যশোর বোর্ড বলো, রাজশাহী বোর্ড বলো, ঢাকা বোর্ড বলো, হোয়াট এভার, যেই বোর্ডই হোক না কেন, সমাস কমন আসবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। সমাস কমন আসবে। বিগত বছরগুলোর যেই বোর্ড প্রশ্নগুলো আছে সেইগুলো থেকেই সমাস কমন চলে আসে। ঠিক আছে, আজকে তো আমরা সমাস শিখবই। ওকে, দেওয়ান গোলাম সাব্বির বলছে শেয়ার ডান। আমিনা আইভি বলছে শেয়ার ডান, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, অনেকে আছে আমাদের সাথে। ভাইয়া আজকে অফিসে আমাদের জন্য, শিলা ঘোষ বলছে, হ্যাঁ তোমাদের জন্য আমরা দিন রাত একাকার করে দিচ্ছি। চেষ্টা করছি যেন তোমাদের পরীক্ষায় আমরা বাংলায় 180 যেন আমরা নিশ্চিত করতে পারি। 160 হলে হয়, কিন্তু আমরা চাই যে সর্বোচ্চ নাম্বারটা যেন তোমাদের নিশ্চিত হয়। ওকে, শেয়ার ডান। নুসরাত জাহান বলছে শেয়ার ডান, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। উম্মে নূর আছে, হুমাইয়া মাহি আছে, তাইফা আছে, জুবাইদা তাসনিম আছে। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিতে চাই। তোমরা ক্লাসটা শেয়ার করতে থাকো আর বন্ধুদেরকে মেনশন করতে থাকো। আমরা একেবারে আজকে কিন্তু একদম গোড়া থেকে সমাজটা শুরু করব, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। আজকে আমরা একটা ক্লাসে তোমাদের এইচএসসির জন্য যা লাগবে সম্পূর্ণটা আমরা একটা ক্লাসে কিন্তু শেষ করে দেবো ইনশাল্লাহ। নূরজাহান আক্তার আছো, বলছে শেয়ার ডান, ভেরি গুড, থ্যাংক ইউ। প্রমা বলছে আমার মনে থাকে না, মনে থাকার ব্যবস্থা ইনশাল্লাহ করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আরাফাত রহমান নীরব আছে আমাদের সাথে। ফয়সাল বলছে এমসিকিউ কি বাতিল করে দেওয়া হয়েছে? এইচএসসিতে তো কখনোই বাংলা সেকেন্ড পার্টি এমসিকিউ ছিল না ভাইয়া। তাসমিন নিশিতা বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। চাঁদের বুড়ি বলছে শেয়ার ডান, ভেরি গুড। ওকে, সমাসে কি সমাসের প্রকারভেদ না লিখলে নাম্বার কাটবে কিনা এটা প্রশ্ন করেছে। সমাসের ক্ষেত্রে প্রকারভেদ লিখতে পারলে ভালো, তবে প্রকারভেদ যদি মনে না থাকে তাহলে বেসিক শুধু সমাসের নামটা লিখে দিলেও হবে। ঠিক আছে, জুবাইদা বলছে শেয়ার ডান। তাহসিম খান বলছে সমাস পারি না, আজকের পরে ইনশাল্লাহ পারবে। মার্জিয়া আছে আমাদের সাথে। অনন্যা আক্তার বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো চলো ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আমরা সমাসের একেবারে বেসিক থেকে শুরু করতে চাই, সমাসের একেবারে সংজ্ঞা থেকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, দেখো সমাস কি জিনিস। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ, অর্থাৎ একাধিক পদকে মিলিত করে একটি পদে পরিণত করা হয় যে নিয়মে, সেটি হচ্ছে সমাস।
তাহলে দেখো একাধিক পদকে মিলিত করে একটি পদে পরিণত করা হয় যে নিয়মে, সেটাকে বলা হয় সমাস। তো সমাসের নিয়মে একটা জিনিস খেয়াল করে দেখো, সমাসের মধ্যে যেই জিনিসগুলো পাবো এগুলো আমাদের সব স্লাইডে আছে, এইগুলো আমরা আলোচনার মধ্যে চলে আসবে, এগুলো স্লাইড অনুযায়ী ধারাবাহিকভাবে আলোচনা করছে না। সমাস কিভাবে শিখতে হবে, কিভাবে পারতে হবে, সেই জিনিসগুলো আমরা নিজেদের মতো করে আলাপ করে নেব। দেখো এই স্লাইডে দেখো আমরা একটা উদাহরণ নিয়েছি। আমি যেটা বললাম সমাসের নিয়মে কি হয়, একাধিক পদকে মিলিত করে একটি পদে পরিণত করা হয়। দেখো এখানে 3টি পদ ছিল, সিংহ, চিহ্নিত আসন, সিংহাসন। এই উদাহরণটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, তাই না? সিংহ, চিহ্নিত আসন, সিংহাসন। খেয়াল করে দেখো সিংহ, চিহ্নিত আসন, এখানে কয়টা পদ আছে? 3টা পদ, তাই না? এই যে 3টা পদ মিলে একটা পদে পরিণত হলো, সেটা হচ্ছে সিংহাসন। এরকম ভাবে একাধিক পদকে মিলিত করে একটি পদে পরিণত করা হয় যেই নিয়ম, সেটিকে বলা হয় সমাস। একাধিক পদকে মিলিত করে একটি পদে পরিণত করা হয় যে নিয়মে, সেটি হচ্ছে সমাস। দেখো সমাসের নিয়মে এই যে একাধিক পদ, এই একাধিক পদকে মিলিত করার পর আমরা যে পদটা পাচ্ছি, একাধিক পদকে মিলিত করার পর যে পদটা পাচ্ছি, এটাকে বলা হয় কি পদ? সমস্ত পদ। কি বলা হয়? সমস্ত পদ। সমস্ত পদ এর আরো 2টা নাম আছে, একটা হচ্ছে সমাসবদ্ধ পদ, আর একটা হচ্ছে সমাস নিষ্পন্ন পদ। ওকে, তাহলে একাধিক পদকে মিলিত করার পরে আমরা যে পদটা পাচ্ছি এটাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। এখন খেয়াল করে দেখো এই যে সমস্ত পদ, এই সমস্ত পদকে ভাঙলে আমরা একটা বাক্য পাচ্ছি না? সিংহাসনকে ভাঙলে কি পেয়েছে? সিংহ, চিহ্নিত আসন। সমস্ত পদকে ভাঙলে আমরা যে বাক্যটা পাই, এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। সমস্ত পদকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটাকে কি বলা হয়? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এখন খেয়াল করে দেখো এই যে আমাদের সমস্ত পদটা সিংহাসন, এই সমস্ত পদের মধ্যে কিছু পদ থাকে। যেমন দেখো এখানে আমরা পাচ্ছি কি, সমস্ত পদের মধ্যে কি কি পাচ্ছি? সিংহ পাচ্ছি আর আসন পাচ্ছি, তাই না? এই যে সমস্ত পদের মধ্যে যে পদগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় সমস্যমান পদ। কি পদ? সমস্যমান পদ। সুতরাং এই জায়গাটায় সিংহ একটা সমস্যমান পদ, আসন একটা সমস্যমান পদ। এই দেখো আমরা লিখে দিয়েছি সিংহ সমস্যমান পদ, আসন সমস্যমান পদ। এই যে সমস্যমান পদ, এইগুলোর মধ্যে যেটা প্রথমে থাকে, পূর্বে থাকে, সেটাকে বলা হয় পূর্বপদ। যেমন সিংহ আর আসন, এর মধ্যে পূর্বে আছে কোনটা? সিংহ, তাহলে সিংহ হচ্ছে পূর্বপদ। আর যেটা পরে থাকে আসন, সেটা হচ্ছে পরপদ। এই যে আমরা এটা এখানে লিখে দিয়েছি, সিংহ পূর্বপদ এখানে, আর আসন হচ্ছে পরপদ। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক। আমি আরো একবার একটু বলে দিই, সেটা হচ্ছে সমাসের নিয়মে একাধিক পদকে মিলিত করার পর যেই পদটা আমরা পাই এটাকে বলা হয় সমস্ত পদ, সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। সমস্ত পদকে ভাঙলে আমরা যে বাক্যটা পাই, এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। খেয়াল করে দেখো সমস্ত পদের মধ্যে যে পদগুলো থাকে, যেমন এখানে আছে সিংহ আর আসন, সমস্ত পদের মধ্যে যে পদগুলো থাকে এগুলোকে বলা হয় সমস্যমান পদ। কি পদ? সমস্যমান পদ। তার মানে এখানে সিংহ একটা সমস্যমান পদ, আসন একটা সমস্যমান পদ। সমস্যমান পদগুলোর মধ্যে যেটা পূর্বে থাকে সেটা পূর্বপদ, আর যেটা পরে থাকে সেটা পরপদ বা উত্তরপদ। এটা হচ্ছে একদম বেসিক, আমরা এটা সবাই মোটামুটি জানি। এটা কিন্তু আমাদের সমাস নির্ণয়ের জন্য এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। আসো আমরা একটু পরের অংশে যাই। তো দেখো সমাস আমাদের কিন্তু সব মিলে 6 প্রকার। কত প্রকার? সমাস সব মিলে আমাদের 6 প্রকার। যদিও আমাদের 9-10 বোর্ড ব্যাকরণ বইতে 4 প্রকার আছে, তবে ওই 4 প্রকার কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে ওই 4 প্রকার দেওয়া হবে না, আমাদের 6 প্রকারে শিখতে হবে। আমরা এই 6 প্রকার সমাসই শিখবো। তো সমাস নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা কি দেখো, আমরা সমাস চিরকাল পড়ি একভাবে, পরীক্ষায় প্রশ্ন আসে আরেকভাবে। আমরা সমাস কিভাবে পড়ি? সিংহ, চিহ্নিত আসন, সিংহাসন, কর্মধারয় সমাস, মহান যে নবী, মহানবী, কর্মধারয় সমাস। এইভাবে আমরা প্রথমে ব্যাস বাক্যটা পড়ি, তারপরে সমস্ত পদটা পড়ি, তারপরে সমাসের নামটা মুখস্থ করি, তাই না? কিন্তু পরীক্ষায় কি কখনোই ব্যাস বাক্য আসে? আমাদের পরীক্ষায় তো শুধু সমস্ত পদটা দেওয়া থাকে, শব্দটা দেওয়া থাকে, তাই না? তার মানে আমরা পড়ছি কিভাবে? প্রথমে ব্যাস বাক্য, তারপরে সমস্ত পদ, তারপরে সমাসের নাম মুখস্থ করছি। কিন্তু আমাদের পরীক্ষায় তো ব্যাস বাক্য দেওয়াই থাকে না, আমাদের পরীক্ষায় দেওয়া থাকে শুধু শব্দটা। আমাদের শব্দ দেখে চিনতে হয় এটা কোন সমাস। তার মানে আমরা পড়ছি এই দিক থেকে, এই যে পড়ছি এই দিক থেকে, প্রশ্ন আসছে কিন্তু এই দিক থেকে, প্রশ্নে শুধু এই শব্দটা দেওয়া থাকছে। এই কারণে আমরা পড়ছি একভাবে, পরীক্ষা আসছে আরেকভাবে, যার ফলে আমরা এত পড়েও সমাস পারি না। তো আজকের ক্লাসে আমরা মূলত শিখব যে একটা শব্দ দেখে আমরা কিভাবে বুঝবো এটা কোন সমাস। কারণ আমাদের এইচএসসি পরীক্ষায় কিন্তু শব্দটাই দেওয়া থাকবে, কোনো ব্যাস বাক্য দেওয়া থাকবে না।
যার ফলে আমরা আজকে মূলত এটা শিখবো যে একটা শব্দ দেখে আমরা কিভাবে সমাসটা চিহ্নিত করতে পারবো। তো খেয়াল করো, আমরা পরের অংশে যাব। তার আগে একটা জিনিস বলে দিই, এখানে আমাদের তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু আসছে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্ট। তো এই বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আমাদের ঢাকা ইউনিভার্সিটির যেটা মানবিক ইউনিট অর্থাৎ বি ইউনিট, যেটা সকল বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিট, এই মানবিক ইউনিটের জন্য কিন্তু আমাদের অ্যাডমিশন কোর্সে ইতোমধ্যেই ভর্তি কার্যক্রম চলছে। তো এখানে আমাদের 10 মিনিট স্কুলের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা আমাদের যেই মানবিক সেকশনের অ্যাডমিশন কোর্স, সেই অ্যাডমিশন কোর্সের কী কী পাচ্ছ তোমরা যাবতীয় কিছু এখানে কিন্তু পেয়ে যাবে। তোমরা একটু অবশ্যই যত দ্রুত পারবে এনরোল করে নেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু প্রোমো কোড ব্যবহারের সুযোগ আছে। এই মুহূর্তে প্রোমো কোড ব্যবহার করে কিন্তু তুমি অনেক বড় একটা ডিসকাউন্ট পেতে পারো। সে বিষয়ে আমি পরে বলবো ক্লাসের পরের অংশে। আসো আমরা আগে সমাস শিখে নিই। ওকে, আমরা যেটা বলছিলাম প্রথাগত ব্যাকরণে কিন্তু আমাদের সমাস 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ীভাব। এই 6 প্রকার সমাসে আমাদের শিখতে হবে। যদিও আমাদের নতুন ব্যাকরণে 4 প্রকার সমাস আছে, আমরা সেটা শিখবো না, আমরা 6 প্রকারই শিখবো। আসো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, সমাস আমাদের প্রধানত 6 প্রকার আমরা লিখে রেখেছি: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারয়, অব্যয়ীভাব এবং দ্বিগু সমাস। তো এই সমাসগুলো শেখার জন্য আমাদের একটা শব্দ দেখে যে সমাস নির্ণয় করতে হবে বললাম, এই একটা শব্দ দেখেই কিভাবে সমাস নির্ণয় করব, এটার জন্য আমাদের একটা করে তথ্য শুধু মুখস্থ রাখা লাগবে। একটা তথ্য মুখস্থ রাখলে তুমি এটা পারবা। সেই তথ্যটা কি? খেয়াল করো, আমরা এখানে প্রথমে 3টা সমাস লিখেছি: দ্বন্দ্ব, বহুব্রীহি, অব্যয়ীভাব। আগে এই 3টা শিখবো, তারপরে পরের 3টা শিখবো। খেয়াল করো, দ্বন্দ্ব সমাস থেকে আমরা লিখেছি উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান মানে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থই প্রাধান্য পায়। বহুব্রীহি সমাস কোন পদ প্রধান? তৃতীয় পদ প্রধান মানে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থই প্রাধান্য পায় না, তৃতীয় অন্য কোনো অর্থ প্রাধান্য পায়। অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রধান সমাস, তার মানে অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। শুধু এই তথ্যটুকু তোমাদের মনে রাখতে হবে যে কোন সমাসটা কোন পদে অর্থ প্রাধান্য পায়। এইটুকু মনে রাখলেই কিন্তু আমরা সমাসটা নির্ণয় করতে পারবো। ভালো করে খেয়াল করে দেখো, আবার বলছি, দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান, দ্বন্দ্ব উভয় পদ প্রধান, বহুব্রীহি তৃতীয় পদ প্রধান, বহুব্রীহি তৃতীয় পদ প্রধান, অব্যয়ীভাব পূর্বপদ প্রধান। এখন তাহলে খেয়াল করে দেখো, আচ্ছা পরীক্ষায় ব্যাস বাক্য সহ লেখা লাগবে না? অবশ্যই ব্যাস বাক্য সহ লেখা লাগবে। ব্যাস বাক্য কিভাবে লিখবো সেটা তো শিখবই, কিন্তু ব্যাস বাক্য করার আগে আমাদের সমাসটা চিনতে হবে। কারণ সমাস চিনতে না পারলে তো ব্যাস বাক্যই করতে পারবো না। ফলে আগে আমাদের চিহ্নিত করতে পারতে হবে যে এটা কোন সমাস। সমাসটা চিহ্নিত করার পরে সেটা ব্যাস বাক্য কিভাবে করবা সেটা বলে দেবো। খেয়াল করো, তো আমরা যেটা বলছিলাম, দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান মানে কি? এই দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ সবগুলো পদের অর্থই প্রাধান্য পায়। তাহলে যে কোনো শব্দ যখন দিয়ে বলবে এটা কোন সমাস, আমরা প্রথম দেখব ওইখানে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, নাকি পরপদ প্রাধান্য পাচ্ছে, নাকি সবগুলো পদই প্রাধান্য পাচ্ছে, নাকি কোনো পদই প্রাধান্য পাচ্ছে না। এই জিনিসটা শুধু দেখতে হবে যে ওই শব্দটার মধ্যে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এইটুকু চিহ্নিত করতে পারলেই তুমি কিন্তু সমাসটা নির্ণয় করতে পারবা। ভালো করে একটু খেয়াল করো, ভালো করে লক্ষ্য করো, আজকে শিখে নেবা, সারা জীবনে আর কখনো সমস্যা হবে না ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, মনে করো পরীক্ষা থাকলো ঝড় বৃষ্টি কোন সমাস, বললো ঝড় বৃষ্টি কোন সমাস। আচ্ছা, তাহলে প্রথম আমাদের দেখতে হবে এখানে কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে, পূর্বপদ নাকি পরপদ। আচ্ছা দেখো, যদি বলা হয় বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তার মানে কি ঝড় হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে? অবশ্যই দুইটাই হচ্ছে, কারণ শুধু ঝড় হলে তো বলতাম ঝড় হচ্ছে, শুধু বৃষ্টি হলে বলতাম বৃষ্টি হচ্ছে। কিন্তু যখন বলছি বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তার মানে কি ঝড়ও হচ্ছে বৃষ্টিও হচ্ছে, দুইটা পদের অর্থই গ্রহণ করছে। এইরকম যদি সবগুলো পদের অর্থই গ্রহণ করে তাহলে সেটা কোন সমাস হয়ে যাবে? সেটা অবশ্যই দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। কথা বোঝা যায়? খেয়াল করে দেখো, বাবা মা। আচ্ছা, যদি বলে বাবা মা কোন সমাস, তাহলে আগে আমরা দেখি কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে। দেখো, যদি বলা হয় তার বাবা মা বিদেশে থাকেন, তার বাবা মা বিদেশে থাকেন, তার মানে কি বাবা বিদেশে থাকেন নাকি মা বিদেশে থাকেন? অবশ্যই দুইজনাই বিদেশে থাকেন, তার মানে বাবা এবং মা দুইজনকেই বোঝাচ্ছে। যেহেতু উভয় পদের অর্থই গ্রহণ করছে, তাহলে কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস। বোঝা যায়? মনে করো বললো চা বিস্কুট কোন সমাস। আচ্ছা, যদি বলি তাকে চা বিস্কুট খেতে দাও, তাকে চা বিস্কুট খেতে দাও, তাহলে চা খেতে দেবে নাকি বিস্কুট খেতে দেবে? দুইটাই খেতে দেবে, তার মানে উভয় পদের অর্থই গ্রহণ করছে। উভয় পদের অর্থই গ্রহণ করলে কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস।
কথা কি বোঝা যায়? এইভাবে যদি আমরা দেখি কোনো শব্দের সবগুলো পদের অর্থই গ্রহণ করছে তাহলে সেটা কোন সমাস হয়ে যাবে? দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। ওকে, এবার খেয়াল করে দেখো, তাহলে আবার বলছি, সমাস চিহ্নিত করতে হলে আমাদের প্রথম কি দেখতে হবে? প্রথম দেখতে হবে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। খেয়াল করে দেখো, গায়ে হলুদ, এখানে পূর্বপদ আছে গায়ে, পরপদ হচ্ছে হলুদ। আচ্ছা আমাকে একটু বলো তো, গায়ে হলুদ জিনিসটা কি? গায়ে হলুদ কি জিনিস? আমরা সবাই জানি গায়ে হলুদ কি জিনিস, বলো। গায়ে হলুদ হচ্ছে একটা অনুষ্ঠানের নাম, তাই না? গায়ে হলুদ হচ্ছে বিয়ের একটা অনুষ্ঠানের নাম হচ্ছে গায়ে হলুদ। তার মানে গায়ে হলুদ একটা অনুষ্ঠান। আমি যদি বলি আমি গায়ে হলুদে যাচ্ছি, তার মানে আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি, তাই না? এখন খেয়াল করে দেখো, তার মানে গায়ে হলুদ দ্বারা কি গাকে বোঝাচ্ছে? না, গাকে তো বোঝাচ্ছে না। আবার গায়ে হলুদ মানে কি হলুদ? না, গায়ে হলুদ মানে তো হলুদ না। গায়ে হলুদ মানে কি? গায়ে হলুদ একটা অনুষ্ঠানের নাম। তার মানে দেখো, গাও বোঝাচ্ছে না, হলুদও বোঝাচ্ছে না, একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তার মানে কোনো পদের অর্থই প্রাধান্য পেল না, তৃতীয় আরেকটা অর্থ নিল। এইভাবে যদি কোনো পদের অর্থই প্রাধান্য না পাই, তৃতীয় আরেকটা অর্থ নেয়, তাহলে কোন সমাস হবে? তাহলে সেটা অবশ্যই বহুব্রীহি সমাস হয়ে যাবে। কথা কি বোঝা যায়? বহুব্রীহি সমাস, তৃতীয় পদ প্রধান, অর্থাৎ কোনো পদই যদি প্রাধান্য না পাই, তৃতীয় আরেকটা অর্থ নেয়, তাহলে সেটা বহুব্রীহি সমাস হবে। দেখো, হাতে খড়ি, হাতে খড়ি কোন সমাস? আচ্ছা, হাতে খড়ি মানে কি? হাতে খড়ি মানে হচ্ছে প্রাথমিক শিক্ষা অর্জনের অনুষ্ঠান। ওই যে অনেকে দেখবা, ওই যে অনেক মিউজিক রিয়ালিটি শোতে অনেক সিঙ্গার বলে আমার সঙ্গীতের হাতে খড়ি হয়েছে ওস্তাদ অমকের কাছে, মানে ওস্তাদ অমকের কাছে আমি সঙ্গীতের প্রাথমিক শিক্ষা লাভ করেছি। তো হাতে খড়ি মানে হচ্ছে প্রাথমিক শিক্ষা অর্জনের অনুষ্ঠান। তার মানে হাতে খড়ি দ্বারা কি হাতকে বোঝাচ্ছে? তা তো বোঝাচ্ছে না। হাতে খড়ি মানে কি খড়ি? তাও তো না। তার মানে হাতে খড়ি মানে হাতকেও বোঝাচ্ছে না, খড়িকেও বোঝাচ্ছে না, প্রাথমিক শিক্ষা অর্জনের অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তার মানে পূর্বপদ পরপদ কোনোটা অর্থই প্রাধান্য পাচ্ছে না, অন্য আরেকটা অর্থ নিচ্ছে, তৃতীয় আরেকটা অর্থ নিচ্ছে। এরকম যদি তৃতীয় আরেকটা অর্থ নেয়, তাহলে সেটা কোন সমাস হয়ে যাবে? বহুব্রীহি সমাস। কথা বোঝা যায়? তাহলে ভালো করে মনে রাখো, যদি সবগুলো পদের অর্থই প্রাধান্য পায়, তাহলে সেটা কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস। আর যদি কোনো পদের অর্থই প্রাধান্য না পায়, তাহলে সেটা কোন সমাস হবে? বহুব্রীহি সমাস। তাহলে দেখো তো, দুইটা সম্পূর্ণ বিপরীত না? দ্বন্দ্ব সমাসে সবগুলো পদের অর্থই প্রাধান্য পায়, কিন্তু বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পায় না। তার মানে দুইটা সম্পূর্ণ বিপরীত। তাহলে যদি বলা হয় দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা? বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহির বিপরীত সমাস কোনটা? দ্বন্দ্ব সমাস। কথা কি ক্লিয়ার? একটুখানি বলো তো, দ্বন্দ্ব এবং বহুব্রীহি বোঝাচ্ছে কিনা? ওকে, আসো আমরা অব্যয়ভাব সমাসে, যে অব্যয়ভাব সমাসে আমরা দেখতে পাচ্ছি, অব্যয়ভাব সমাসে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ প্রধান। আচ্ছা, ব্যাস বাক্য আমি একটু পরে শিখবো, একটু পরে কিন্তু আমরা প্রত্যেকটা প্রকারভেদ সহ শিখবো। সুতরাং কোনো চিন্তা করো না, আগে আমরা সমাসটা নির্ণয় করা শিখে নিই, তারপরে তোমাদের ব্যাস বাক্য কিভাবে হবে, প্রকারভেদ কিভাবে হবে, সেগুলো সব আমি শিখে দেবো। চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ। ওকে, সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড। দেখো তো, অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাই। ভালো করে একটা জিনিস খেয়াল করো, আমরা একটা উদাহরণ লিখেছি উপজেলা। উপজেলা, আচ্ছা এখানে এই উপজেলা শব্দের মধ্যে এই উপ একটা উপসর্গ। এই উপসর্গটা অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়, তার মধ্যে একটা হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। আর জেলা মানে কি সেটা তো আমরা জানি। এখন খেয়াল করে দেখো, উপজেলা কি জিনিস। আমরা জানি যে একটা জেলার মধ্যে কিন্তু অনেকগুলো উপজেলা থাকে, তাই না? তুমি যে এই জেলায় বসবাস করো, সেই জেলায় অনেকগুলো উপজেলা আছে না? মনে করো আমরা যদি বলি এটা একটা জেলা, এই জেলার মধ্যে অনেকগুলো উপজেলা আছে। ধরো আমি কুষ্টিয়া জেলা, আমার জেলার নাম কুষ্টিয়া, আমি ধরে নিলাম এটা হচ্ছে কুষ্টিয়া জেলা। তো কুষ্টিয়া জেলার মধ্যে 7টা উপজেলা আছে মনে করো, 1 2 3 4 5 6 7, এই 7টা উপজেলা মিলে কুষ্টিয়া জেলা। তা আমি থাকি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলায়। মনে করো এই যে এইটা হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা, সদর। ওকে, আমি এই উপজেলাটায় থাকি। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে কুষ্টিয়া সদর উপজেলা, এই সদর উপজেলাটুকুই কি কুষ্টিয়া জেলা? শুধু এই সদর উপজেলাটুকুই কি কুষ্টিয়া জেলা? তা কিন্তু না। তার মানে উপজেলা কিন্তু কোনো জেলা নয়। উপজেলা কিন্তু কোনো জেলা নয়। উপজেলা কোনো জেলা নয়। দেখো, উপজেলা কোনো জেলা নয়, কিন্তু এই জেলারই একটা ক্ষুদ্র অংশ না? একটা জেলার একটা ক্ষুদ্র অংশ না? জেলার একটা ক্ষুদ্র অংশ। তার মানে উপজেলা কোনো জেলা নয়, জেলার একটা ক্ষুদ্র অংশ। তার মানে কি ক্ষুদ্র অর্থে প্রাধান্য পেল। তো ক্ষুদ্র বোঝাচ্ছে, ক্ষুদ্র অর্থ প্রাধান্য পেলে, ক্ষুদ্র কোন পদে আছে? এই যে পূর্ব পদে আছে। তো পূর্বপদ প্রাধান্য পেলে কোন সমাস হবে? পূর্বপদ প্রাধান্য পেলে অব্যয়ভাব সমাস হবে। কথা ক্লিয়ার? খেয়াল করে দেখো, আরেকটা আছে উপকূল।
আচ্ছা, এখানেও উপসর্গটা আছে। তো এখানে এই উপসর্গটা ব্যবহৃত হচ্ছে সামীপ্য বা নিকট অর্থে। কি অর্থে? নিকট অর্থে, নিকট বোঝায়, কাছে বোঝায়। আর কুল মানে কি? আমরা জানি কুল মানে হচ্ছে কিনার বা তীর, তাই না? আমরা যখন বলছি নদীর কুল মানে নদীর কিনার বা নদীর তীর। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি বলি নদীর কূলে বসে আছি, তার মানে বোঝাচ্ছি যে নদীর কিনারে বসে আছি, তাই না? কিন্তু আমি যদি বলি নদীর উপকূলীয় অঞ্চল, নদীর উপকূলীয় অঞ্চল, তার মানে কি আমি নদীর কিনারকে বোঝাচ্ছি নাকি কিনারের নিকটবর্তী অঞ্চলকে বোঝাচ্ছি? যখন বলছি নদীর উপকূলীয় অঞ্চল, তার মানে কি নদীর কিনারের নিকটবর্তী কাছাকাছি যে অঞ্চল আছে সেটাকে বোঝাচ্ছি। তার মানে দেখো, উপকূল মানে তার কিনার না, উপকূল মানে কিনারের কাছাকাছি নিকটে যে এলাকাগুলো আছে সেগুলোকে বলা হয় উপকূল। তার মানে এখানে উপকূল মানে তো কিনার না, কিনারের নিকটের এলাকা বোঝায়, তাই না? নিকটের এলাকা। তো নিকট কোন পদে আছে? পূর্ব পদে। তো পূর্বপদ প্রাধান্য পেলে কোন সমাস হয়ে যাবে? পূর্বপদ প্রাধান্য পেলে সেটা অবশ্যই অব্যয়ভাব সমাস হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এইভাবে মনে রাখবা যে যদি কোনো সমাসে সবগুলো পদের অর্থই প্রাধান্য পায় তাহলে সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। যদি কোনো পদই প্রাধান্য না পায় তাহলে সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। আর যদি আমরা দেখি পূর্ব পদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাহলে সেটা হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। আচ্ছা, একটুখানি বলো যে এই পর্যন্ত আমরা ক্লাসটা বুঝতে পেরেছি কিনা? ওকে, নিজামুদ্দিন বলছে ক্লিয়ার। আচ্ছা, কে যেন বলছে এটা তো রেকর্ড ক্লাস। এই যে রেকর্ড ক্লাস না, আমি স্বয়ং দাঁড়িয়ে আছে এবং তোমার কমেন্ট পড়ছি। ওকে, ক্লিয়ার বলছো সবাই, থ্যাংক ইউ। চলো আমরা একটু পরের অংশে যাই। তো তিনটা সমাস আমাদের মোটামুটি আমরা চিনলাম। পরের অংশে যাই আমরা। পরের অংশে আমাদের সমাস যদিও বলেছিলাম 6 প্রকার, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরো একটা অতিরিক্ত চলে এসেছে, প্রাদি সমাস। এই প্রাদি সমাসটা কিন্তু প্রধান সমাস না, এটা একটা অপ্রধান সমাস, কিন্তু এটা নিয়েছি কারণ এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। আনিশা বলছে অব্যয়ভাবে সমস্যা হচ্ছে। অব্যয়ভাবটা আমরা আরো একবার দেখে নেবো, ক্লাসের শেষ দিকে আমাদের আরো আলাপ আছে, আমরা প্রকারভেদ শিখবো, ব্যাস বাক্য শিখবো, ঠিক আছে? সমস্যা নেই। খেয়াল করে দেখো, এই যে 4টে সমাস আমরা এখন নিয়েছি, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি, এই 4টারই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এই 4টা সমাসই পরপদ প্রধান সমাস। দেখো, 4টা সমাসই কোন পদ প্রধান? পরপদ প্রধান। মানে পরপদের অর্থ প্রাধান্য পেলে এই 4টা সমাস হতে পারবে। কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। পরপদ প্রাধান্য পেলে কয়টা সমাস হয়? 4টা। পরপদ প্রাধান্য পেলে কয়টা সমাস হয়? 4টা। কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। তাহলে এখন আগে আমরা দেখি যে আমরা এখানে 4টা উদাহরণ নিয়েছি, এই উদাহরণগুলোতে একটু বিশ্লেষণ করে দেখবো যে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে আমি আরো একবার একটুখানি বুঝিয়ে দিই যে কিভাবে আমরা চিহ্নিত করব যে এখানে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে? তাহলে সমাস নির্ণয় করতে হলে আমাদের প্রথম কি দেখতে হবে? কোন পদ প্রাধান্য পাচ্ছে। ভালো করে দেখো, এখানে আমরা উদাহরণ নিয়েছি সিংহাসন। আচ্ছা, সিংহাসনের পূর্ব পদে আছে সিংহ আর পরপদে আছে আসন। আচ্ছা দেখো তো, সিংহাসন, সিংহাসন বলতে আমরা সিংহকে বুঝি নাকি আসনকে বুঝি? যদি বলি সম্রাট বাবর সিংহাসনে আরোহণ করলেন, সম্রাট বাবর সিংহাসনে আরোহণ করলেন, তার মানে কি সম্রাট বাবর সিংহের ওপর বসলেন নাকি আসনে বসলেন? অবশ্যই আসনে বসলেন। তার মানে সিংহাসন বলতে তো আমরা সিংহকে বুঝি না, তাই না? সিংহাসন বলতে তো সিংহকে বুঝি না, সিংহাসন একটা কি? আসন, তাই না? সিংহাসন একটা আসন। তা আসন কোন পদে আছে? দেখো, পরপদে আছে, তার মানে পরপদ প্রাধান্য পাচ্ছে। এবার দেখো চা বাগান। আচ্ছা, যদি বলি আমরা চা বাগানে যাব, আমরা চা বাগানে যাব, তার মানে আমরা চায়ের মধ্যে যাব নাকি আমরা বাগানে যাব? চা বাগান বলতে অবশ্যই আমরা চাকে বুঝি না, চা বাগান বলতে আমরা বাগানকে বুঝি, তাই না? যদি বলি ওই যে ওইটা একটা চা বাগান, তার মানে ওটা একটা চা নাকি ওটা একটা বাগান? ওটা অবশ্যই একটা বাগান। তার মানে চা বাগান বললে কিন্তু আমরা বাগানটাকে বুঝি। তো বাগান কোন পদে আছে? পরপদে, তার মানে পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে। এবার দেখো চৌরাস্তা। আচ্ছা, এর পূর্ব পদে আছে চৌ, চৌ মানে হচ্ছে 4, আর রাস্তা মানে তো আমরা জানি। আচ্ছা বলো তো, 4টা নদী মিলিত হলে কি চৌরাস্তা হয়? অবশ্যই হয় না। 4টা ছাগল মিলিত হলে কি চৌরাস্তা হবে? অবশ্যই হবে না। চৌরাস্তা হতে হলে অবশ্যই কোন জিনিসটা লাগবে? চৌরাস্তা হতে হলে অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে রাস্তা। রাস্তা ছাড়া চৌরাস্তা কোনোভাবেই হওয়া সম্ভব না। তো রাস্তা কোন পদে আছে? পরপদে। তো পরপদের অর্থ প্রাধান্য পেলে কোন সমাস হবে?
পরপদের অর্থ প্রাধান্য পেলে এই 4টা সমাস হবে। কিভাবে হবে সেটা আমরা দেখছি। তাহলে রাস্তাতেও পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। ওকে, ভালো করে খেয়াল করে দেখো। প্রভাত, আচ্ছা প্রভাতের শুরুতে আছে প্র একটা উপসর্গ। এই উপসর্গটি ব্যবহৃত হয় প্রকৃষ্ট বা উত্তম অর্থে, প্রকৃষ্ট বা উত্তম বোঝাতে। আর এই ভাত শব্দের অর্থ কি? ভাত শব্দটার অর্থ কি? আমরা জানি সাধারণভাবে যে ভাত মানে হচ্ছে খাবার, তাই না? কিন্তু ভাত শব্দে আরো একটা অর্থ আছে। ভাত মানে হচ্ছে আলোকিত। ভাত মানে কি? আলোকিত। ওই যে তোমরা এই কবিতাটা শুনেছো কিনা, যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। প্রদীপ ভাতি মানে প্রদীপের আলো, ভাতি মানে হচ্ছে আলো, আর ভাত মানে হচ্ছে আলোকিত। এখন খেয়াল করে দেখো, প্রভাত কাকে বলে? আমরা জানি যখন অন্ধকার দূর হয়ে প্রকৃতি আলোকিত হয় তখন তাকে প্রভাত বলে, তাই না? অন্ধকার দূর হয়ে যখন প্রকৃতি আলোকিত হয় তখন তাকে প্রভাত বলে। তার মানে প্রভাত মানে কি উত্তম নাকি আলোকিত? প্রভাত মানে অবশ্যই আলোকিত। তো আলোকিত কোন পদে আছে? পরপদে, তার মানে পরপদ প্রাধান্য পাচ্ছে। এইবার ভালো করে একটু খেয়াল করে দেখো যে এখানে তার মানে আমরা যেই উদাহরণগুলো নিয়েছি প্রত্যেকটাতেই পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, তাই না? আমরা বলেছি পরপদের অর্থ প্রাধান্য পেলে 4টা সমাস হতে পারবে। কয়টা সমাস? 4টা। কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। পরপদ প্রাধান্য পেলে কয়টা সমাস হবে? 4টা। কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। এখন যেহেতু এই প্রত্যেকটাতে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তার মানে অবশ্যই এইগুলো হয় কর্মধারয় অথবা তৎপুরুষ অথবা দ্বিগু অথবা প্রাদি সমাস, এই 4টার মধ্যে যে কোনো একটা হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো যে কোনটা কোন সমাস হবে? খুবই সিম্পল, ভালো করে খেয়াল করে দেখো। প্রাদি সমাস থেকে আমরা টান মেরে একটা কথা লিখেছি উপসর্গ। তার মানে প্রাদি সমাস হতে হলে অবশ্যই উপসর্গ থাকা লাগবে। দেখো তো এই 4টার মধ্যে কোনটাতে উপসর্গ আছে? একটু উত্তর করো তো, কমেন্ট করো। এই 4টার মধ্যে কোনটাতে উপসর্গ আছে, অর্থাৎ কোনটা প্রাদি সমাস হবে? বলো। বলো এই 4টার মধ্যে কোনটাতে উপসর্গ আছে, অর্থাৎ কোনটা প্রাদি সমাস হবে? কমেন্ট করো দেখি। আচ্ছা, সানন্দা সরকার উত্তর করেছে প্রভাত। ইসমাইল খান বলছে প্রভাত। রাবেয়া বসরি বলছে প্রভাত। জসিমউদ্দিন বলছে প্রভাত। জিনিয়া বলছে প্রভাত। সাব্বির বলছে প্রভাত। থ্যাংক ইউ সো ভেরি মাচ, তোমরা সবাই রাইট আনসার দিয়েছো। তো অবশ্যই এখানে এই যে উপসর্গ আছে, তো উপসর্গ থাকলে কি হয়ে যাবে? প্রাদি। সুতরাং এই প্রভাত হচ্ছে প্রাদি সমাস। ঠিক আছে, এটা প্রাদি। ভালো করে খেয়াল করো। দ্বিগু সমাস হতে হলে কি লাগবে দেখো? দ্বিগু সমাস হতে হলে লাগবে সংখ্যা। তো বাকি যে 3টা আছে এর মধ্যে সংখ্যা কোনটাতে আছে? আমরা দেখতে পাচ্ছি এই দেখো চৌ মানে কি 4। তো এখানে সংখ্যা আছে, সংখ্যা থাকলে কি হয়ে যাবে? দ্বিগু। কথা ক্লিয়ার? এখন দেখো সিংহাসন আর চা বাগান, আচ্ছা এই দুইটার কোনোটাতেই কি সংখ্যা আছে? নাই। এই দুইটার কোনোটাতেই কি উপসর্গ আছে? তাও নাই। তো যেহেতু সংখ্যা বা উপসর্গ নাই, তার মানে এই দুইটা কিন্তু দ্বিগু বা প্রাদি কোনোটাই হচ্ছে না। তার মানে এই দুইটা হয় কর্মধারয় হবে অথবা তৎপুরুষ সমাস হবে। এখন সেক্ষেত্রে কিভাবে বুঝবো যে কর্মধারয় হবে নাকি তৎপুরুষ সমাস হবে? খেয়াল করে দেখো, তৎপুরুষ আমরা একটা কথা লিখেছি পূর্ব পদে বিভক্তি। পূর্ব পদে বিভক্তি তার মানে হচ্ছে তৎপুরুষ সমাসের সমস্ত পদকে ভাঙলে পূর্ব পদের সাথে একটা বিভক্তি পাওয়া যায়। বিভক্তি কি আমরা চিনি? আমি একটু মনে করিয়ে দিই। ওই যে দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে, পঞ্চমী হতে থেকে চেয়ে, ষষ্ঠী র এর, সপ্তমী অন্তঃস্থ, মনে আছে না? এই বিভক্তিগুলো যদি কোনো শব্দকে ভেঙে আমরা বিভক্তি খুঁজে পাই তাহলে সেটা তৎপুরুষ সমাস হয়ে যাবে, আর বিভক্তি না পেলে সেটা হয়ে যাবে কর্মধারয় সমাস। দেখো তাহলে সিংহাসন এবং চা বাগান এই দুটো হয় কর্মধারয় অথবা তৎপুরুষ। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন পূর্ব পদের সাথে বিভক্তি যুক্ত করে দেখব সেখানে মেলে কিনা। যদি বিভক্তি যুক্ত করা যায় তাহলে তৎপুরুষ হয়ে যাবে, আর বিভক্তি যুক্ত করা না গেলে কর্মধারয় হয়ে যাবে। আচ্ছা দেখো, সিংহাসনের পূর্ব পদ কি? সিংহ। আচ্ছা সিংহর সাথে যদি আমরা এখন বিভক্তি যুক্ত করি, দ্বিতীয় বিভক্তি কে রে, যদি বলি সিংহকে আসন, হয়? মেলে না। সিংহ দ্বারা আসন, মেলে না। সিংহ হতে আসন, তাও মেলে না। সিংহতে আসন, তাও মেলে না। সিংহের আসন, সিংহের আসন বললে মিলছে, কিন্তু আসলে সিংহাসন মানে তো সিংহের আসন না, তার মানে মিলছে না। তার মানে দেখো এর সাথে কিন্তু কোনো বিভক্তি যুক্ত করা যাচ্ছে না। তো বিভক্তি যদি যুক্ত করা না যায় তাহলে সেটা কোন সমাস হবে? বিভক্তি যুক্ত করা না গেলে এই যে কর্মধারয় সমাস হয়ে যাবে। আর দেখো চা বাগান, আচ্ছা চা বাগান মানে কিসের বাগান? চা বাগান মানে হচ্ছে চায়ের বাগান, তাই না? চা বাগান মানে
চায়ের বাগান, দেখো তো চায়ের, এই যে চায়ের, এর বিভক্তি আসলো না। যেহেতু এটাকে ভেঙে বিভক্তি পাওয়া গেছে, বিভক্তি আসলেই কোন সমাস হয়ে যাবে? বিভক্তি আসলেই তৎপুরুষ সমাস। কথা কি বোঝা গেল? তাহলে আমি এটা আরো একবার বলি, পরপদে অর্থ প্রাধান্য পেলে সেটা 4টা সমাস হতে পারবে। কয়টা? 4টা সমাস হতে পারবে। কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। সেই ক্ষেত্রে যদি উপসর্গ থাকে তাহলে প্রাদি, সংখ্যা থাকলে দ্বিগু, যদি বিভক্তি যোগ করা যায় তাহলে তৎপুরুষ, আর বিভক্তি যোগ করা না গেলে কর্মধারয় সমাস। এখন দেখো আমি একটা উদাহরণ লিখতে চাই। মনে করো একটা উদাহরণ লিখি, মহানবী। আমরা বের করতে চাই খুঁজে যে মহানবী কোন সমাস। তাহলে সমাস নির্ণয় করতে হলে আমি কি বলছি, প্রথম কি দেখতে হবে? সমাস নির্ণয় করতে হলে প্রথম দেখতে হবে এখানে কোন পদে অর্থ প্রাধান্য পাচ্ছে। প্রথম কি দেখতে হবে? কোন পদে অর্থ প্রাধান্য পাচ্ছে। আচ্ছা দেখো, মহানবী, এখানে পূর্বপদ হচ্ছে মহা আর পরপদ হচ্ছে নবী। আচ্ছা, মহানবী বলতে আমরা মহাকে বুঝি নাকি মহানবী একজন নবী? মহানবী বলতে মহাকে বুঝি নাকি মহানবী একজন নবী? মহানবী অবশ্যই একজন নবী, তাই না? তো দেখো নবী কোন পদে আছে? পরপদে। তো যেহেতু পরপদে আছে, আমরা দেখতে পাচ্ছি পরপদ প্রাধান্য পেলে কয়টা সমাস হয়? 4টা সমাস হয়। কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। সেই ক্ষেত্রে প্রাদি হতে হলে কি লাগবে? উপসর্গ। এখানে কি উপসর্গ আছে? নাই, তাহলে প্রাদি হচ্ছে না। দ্বিগু হতে হলে লাগবে সংখ্যা। এখানে কি সংখ্যা আছে? তাও নাই, তার মানে দ্বিগু হচ্ছে না। এখন তাহলে কি করব? এটা হয় কর্মধারয় অথবা তৎপুরুষ সমাস হবে। সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আমরা দেখব বিভক্তি যোগ করা যায় কিনা। যদি বিভক্তি যোগ করা যায় তাহলে তৎপুরুষ, না গেলে কর্মধারয়। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এই যে পূর্ব পদের সাথে যদি আমরা বিভক্তি যুক্ত করি, যদি বলি মহাকে নবী, মহা দ্বারা নবী, মহা হতে নবী, মহাতে নবী, মহার নবী, মেলে? অবশ্যই মিলছে না। যেহেতু বিভক্তি যুক্ত করা যাচ্ছে না, তাহলে কোন সমাস হবে? একটুখানি কমেন্ট করে জানাও তো। ওই যে অলরেডি কমেন্ট চলে এসছে। কোন সমাস হবে? বিভক্তি যোগ করা না গেলে অবশ্যই সেটা কর্মধারয় সমাস হবে। তাহলে মহানবী কিন্তু অবশ্যই একটা কর্মধারয় সমাস। দেখো আরেকটা উদাহরণ লিখি। মনে করো বললাম পুষ্প সৌরভ। পুষ্প সৌরভ। আচ্ছা, পুষ্প সৌরভ মানে কি? কিসের সৌরভের কথা বলছি? কিসের সৌরভ? পুষ্পের সৌরভ, তাই না? পুষ্প সৌরভ মানে কিসের সৌরভ? পুষ্পের সৌরভ। পুষ্পের। দেখো তো, পুষ্পের একটা এর বিভক্তি আসছে না। যেহেতু শব্দকে ভাঙলে বিভক্তি আসছে, তার মানে কোন সমাস হবে? মনে রাখবো, শব্দকে ভাঙলে যদি বিভক্তি আসে, বিভক্তি আসলেই সেটা তৎপুরুষ সমাস। বিভক্তি পাওয়া গেলেই সেটা কোন সমাস হবে? তৎপুরুষ সমাস। ভালো করে দেখো, যদি বলি ছাগ দুগ্ধ। ছাগ দুগ্ধ মানে কি? সহজ কথায়, ছাগ দুগ্ধ শব্দের অর্থ কি? ছাগ মানে ছাগল। তো ছাগ দুগ্ধ মানে কি? ছাগলের দুধ, তাই না? ছাগ দুগ্ধ মানে ছাগলের দুধ। দেখো, ছাগলের, ছাগলের একটা এর বিভক্তি আসছে না। যেহেতু বিভক্তি আসছে, বিভক্তি আসলেই কোন সমাস হয়ে যাবে? তৎপুরুষ সমাস। এর ব্যাস বাক্য হচ্ছে ছাগির দুগ্ধ। ঠিক আছে, ওকে। তাহলে এখন একটু আমাকে বলো যে এই জায়গাটা এই পর্যন্ত আমরা যা শিখলাম সেইগুলো আমরা সব বুঝেছি কিনা, একটুখানি কমেন্ট করে জানাও তো। এই পর্যন্ত যা শিখলাম সেটা শিখতে পেরেছি কিনা, বুঝেছি কিনা বলো। ওকে, যদি আমরা এইটুকু বুঝে থাকি তাহলে কিন্তু আমরা শব্দটা দেখে অন্তত এটা বুঝতে পারবো যে এটা কোন সমাস। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগুণ, অব্যয়ভাব, এটা আমরা এইটুকু বুঝতে পারবো। এইটুকু যদি বুঝতে পারি, তারপরের কাজটা কি হবে সেটা আমরা এখন শিখবো। তো এই পর্যায়ে আরেকবার বলে দিই, ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও নিজ নিজ প্রোফাইলে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও, আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। এই ক্লাসটা কিন্তু তোমাদের সারা জীবন প্রয়োজন হবে, আমি বলে রাখলাম। ঠিক আছে, আসো আমরা একটু পরের অংশে যাই। তো আমরা এবার একটু দ্বন্দ্ব সমাসে চলে যাই। ব্যাস বাক্য সহ আমরা এখন শিখব। আচ্ছা, খেয়াল করে দেখো, দ্বন্দ্ব সমাস কিভাবে শিখতে মানে চিহ্নিত হবে সেটা তো আমরা ইতিমধ্যে শিখেছি। এখন দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য কিভাবে হবে, একটা জিনিস মনে রাখবো, দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে 3টা জিনিস বসে। হয় ও বসবে, নাই এবং বসবে, না আর বসবে। ও এবং আর, এই 3টা জিনিসের যে কোনো একটা যদি তুমি শব্দের মাঝখানে বসিয়ে দাও তাহলে কিন্তু ব্যাস বাক্য হয়ে যাবে। তার মানে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদের মাঝখানে ও এবং আর, এই 3টার যে কোনো একটা বসিয়ে দিলে সেটা হয়ে যাবে ব্যাস বাক্য। দেখো, ঝড় বৃষ্টি, তাহলে ব্যাস বাক্য কি হবে? মাঝখানে শুধু ও এবং আর, এই 3টার যে কোনো একটা বসিয়ে দিতে হবে। তাহলে ঝড় বৃষ্টির ব্যাস বাক্য কি হবে? ঝড় ও বৃষ্টি। বাবা মা, বাবা ও মা।
চা বিস্কুট, চা ও বিস্কুট। এই দেখো মাঝখানে শুধু ও বসিয়ে দিলেই কিন্তু দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য হয়ে যাবে। ঠিক আছে, তো দ্বন্দ্ব সমাসের প্রকারভেদে যাব। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদে যাওয়ার আগে বলি যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে অনেক ধরনের দ্বন্দ্ব সমাস আছে, যেমন মিলনার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, এরকম অনেক রকম দ্বন্দ্ব সমাস আছে আমাদের। তবে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বিশেষভাবে 3টা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমাদের প্রকারভেদটা শিখে নিতে হবে, কারণ প্রকারভেদ সহ ওখানে আমাদের পরীক্ষায় লিখতে হবে। সেই 3টা দ্বন্দ্ব সমাস কি সেটা একটুখানি দেখি। নর্মালি দ্বন্দ্ব সমাস আসলে দ্বন্দ্ব সমাস লিখলেই হবে, কিন্তু 3টা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে নাম সহ লিখতে হবে, প্রকারভেদের নাম সহ লিখতে হবে। খেয়াল করে দেখো, আমরা বিশেষ 3টি দ্বন্দ্ব সমাস শিখবো। প্রথমটি হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। ভালো করে শিখে নাও এই 3 প্রকার দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, বহুপদী দ্বন্দ্ব, দেখো বহুপদী নামের মধ্যেই পরিচয় আছে। বহু পদ থাকবে যে দ্বন্দ্ব সমাসের, যে দ্বন্দ্ব সমাসে বহু পদ থাকবে। বহু পদ মানে কি? আমরা জানি যে সাধারণত দ্বন্দ্ব সমাসে 2টা পদ থাকে। আচ্ছা আমি একটু উত্তর দিয়ে নিই। সিরাজ বলছে বাকি 2টা বসালে হবে না, এবং আর বসালে হবে না, হবে ও এবং আর, 3টার যে কোনো একটা বসালেই হবে। ঠিক আছে, আচ্ছা দেখো যেটা বলছিলাম, তো সাধারণত আমরা জানি সমাসে 2টা পদ থাকে, পূর্বপদ এবং পরপদ, তাই না? তো কিন্তু যদি কখনো দেখি যে কোনো দ্বন্দ্ব সমাসে 2-এর অধিক পদ আছে, 2-এর অধিক অর্থাৎ 3টা বা তার চাইতেও বেশি পদ যদি থাকে, তাহলে সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। 2-এর অধিক পদ থাকলে বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন দেখো আমরা লিখছি স্বর্গ মর্ত পাতাল, কয়টা পদ আছে? 3টা। ইট কাঠ চুন সুরকি, 4টা পদ। রূপরস শব্দ স্পর্শ গন্ধ, 5টা পদ। আরো এরকম হতে পারে, যেমন আমরা অনেক জায়গায় দেখি নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার থাকে, তাই না? নাক কান গলা। তারপর আরো হতে পারে সাহেব বিবি গোলাম। হ্যাঁ, এইরকম যদি কখনো দেখো যে 2-এর অধিক পদে কোনো দ্বন্দ্ব সমাস হয়েছে, তাহলে সেটা হয়ে যাবে বহুপদী দ্বন্দ্ব সমাস। আর এই ব্যাস বাক্য করা কিন্তু খুবই সহজ, কারণ ব্যাস বাক্য করার ক্ষেত্রে শুধু শেষেরটার আগে ও বসাতে হবে, বাকিগুলোর আগে কমা বসাতে হবে। এই দেখো শেষেরটার আগে ও বসিয়েছি, বাকিগুলোর আগে কমা বসিয়েছি। শেষেরটার আগে ও বসানো হয়েছে, বাকিগুলোর আগে কমা। শেষেরটার আগে ও বসানো হয়েছে, বাকিগুলোর আগে কমা। ঠিক আছে, তাহলে নাক কান গলা এর ব্যাস বাক্য কি হবে? নাক কমা কান ও গলা। তাহলে সাহেব বিবি গোলাম এর ব্যাস বাক্য কি হবে? সাহেব বিবি ও গোলাম। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে যদি 2-এর অধিক পদে দ্বন্দ্ব সমাস হয়, তাহলে সেটা হয়ে যাবে বহুপদী দ্বন্দ্ব। ওকে, এবার দেখো আমরা চলে আসি অলুক দ্বন্দ্ব। আচ্ছা, অলুক মানে কি? অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া। অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া। কি লোপ পাবে না? বিভক্তি লোপ না পাওয়া। ঠিক আছে, তো বিভক্তি লোপ পাবে না, অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না। তো বিভক্তি লোপ পাবে না মানে কি? বিভক্তি থাকবে কি থাকবে না? লোপ পাবে না মানে কি? বিভক্তি থাকবে, তাই না? তা আমরা বলেছি সমসমার পদগুলোতে বিভক্তি যুক্ত থাকলে সেটা অলুক দ্বন্দ্ব হয়। তার মানে যদি কোনো দ্বন্দ্ব সমাসের সমস্ত পদের প্রত্যেকটি পদের মধ্যে বিভক্তি যুক্ত থাকে, তাহলে সেটা অলুক দ্বন্দ্ব হয়ে যাবে। যেমন দেখো জলে স্থলে, 2টি পদ আছে, জলে স্থলে। এখানে জলের সাথেও এ বিভক্তি আছে, স্থলের সাথেও এ বিভক্তি আছে। কোলে পিঠে, কোলের সাথেও এ বিভক্তি, পিঠের সাথেও এ বিভক্তি। ঘরে বাইরে, ঘরের সাথেও এ বিভক্তি, বাইরের সাথেও এ বিভক্তি। এই যে ঘরে বাইরে, এরকম যদি দেখো প্রত্যেকটা পদের সাথে বিভক্তি যুক্ত আছে, তাহলে সেটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব সমাস। প্রত্যেকটা পদের সাথে বিভক্তি যুক্ত থাকলে কি হয়ে যাবে? অলুক দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। তাহলে এর ব্যাস বাক্য কিভাবে হবে? ওই যে মাঝখানে ও বসিয়ে দিলে হয়ে যাবে। জলে স্থলে মানে জলে ও স্থলে, কোলে পিঠে কোলে ও পিঠে, ঘরে বাইরে ঘরে ও বাইরে। কথা ক্লিয়ার? তাহলে যদি সবগুলো পদের সাথে বিভক্তি যুক্ত থাকে, তাহলে সেটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। এরপরে আসো একশেষ দ্বন্দ্ব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব থেকে নিয়মিত পরীক্ষায় প্রশ্ন আসে। একশেষ দ্বন্দ্ব নামের মধ্যেই পরিচয় আছে। একশেষ মানে এক পদেই শেষ হয়ে যাবে যে দ্বন্দ্ব সমাস, এক পদেই শেষ হয়ে যাবে যে দ্বন্দ্ব সমাস। এখন খেয়াল করে দেখো যে সাধারণত সমাসে 2টা পদ থাকে, পূর্বপদ এবং পরপদ। কিন্তু যদি কোনো সমাসে একটাই পদ থাকে, তাহলে সেটা একশেষ দ্বন্দ্ব সমাস হবে। তবে তার আরো একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে একটাই পদ থাকবে এবং সেই পদটা কিরকম হবে? বহু বচন হবে। বহু বচন মানে তো আমরা বুঝি যে শব্দ দ্বারা অনেক মানুষকে বা অনেক কিছুকে একসাথে বোঝায়। একের অধিক হলে বহু বচন। তাহলে খেয়াল করে দেখো, যদি একটাই পদ থাকে এবং সেটা বহু বচন হয়, তাহলে সেটা একশেষ দ্বন্দ্ব হবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করে দেখো। আমরা, আচ্ছা এই আমরা এর মধ্যে কি একাধিক পদ আছে? যেমন ধরো আমরা যখন বলছি, মনে করো বললাম পথ ঘাট,
দেখো এর মধ্যে দুইটা পদ আমরা খুঁজে পাচ্ছি, পথ একটা পদ, ঘাট একটা পদ, তাই না? দুইটা পদ খুঁজে পাচ্ছি। এইরকম ভাবে আমরার মধ্যে কি কোনো দুইটা পদ আছে? আম একটা পদ, রা একটা পদ, এরকম হয়? হয় না। তার মানে আমরা কিন্তু একটাই পদ। এবং দেখো এটা কিন্তু বহু বচন। আমরা বলতে কি একজনকে বোঝায় নাকি একাধিক বোঝায়? আমরা মানে ওখানে একাধিক মানুষ আছে। তাহলে এটা একটাই পদ এবং বহু বচন। এরকম যদি একটাই পদ হয় এবং সেটা বহু বচন হয় তাহলে সেটা একশেষ দ্বন্দ্ব হবে। ঠিক একইভাবে তোমরা, তোমরা এটাও একটাই পদ এবং দেখো এটাও বহু বচন। এরকম যদি একটাই পদ হয় এবং সেটা বহু বচন হয় তাহলে সেটা একশেষ দ্বন্দ্ব হবে। আর এর ব্যাস বাক্য করবো কিভাবে? খুবই সিম্পল। দেখো আমরা ব্যাস বাক্য হবে সে, তুমি ও আমি, তোমরার ব্যাস বাক্য হবে সে ও তুমি। একটা জিনিস মনে রাখবা, আমরা একশেষ দ্বন্দ্ব যখন হবে তখন এর ব্যাস বাক্যে আমিটা সবার শেষে আসবে, তোমরার ক্ষেত্রে তুমিটা সবার শেষে আসবে। ঠিক আছে? আমরার ক্ষেত্রে আমি শেষে আসবে, তোমরার ক্ষেত্রে তুমি শেষে আসবে। এই ব্যাস বাক্যটা ভালো করে মনে রেখে কিন্তু লিখতে হবে পরীক্ষায় যদি আসে। ওকে, ওকে ঠিক আছে। আসো আমরা একটু তাহলে এখন একটু বলো, দ্বন্দ্ব সমাসে যে তিনটা শিখলাম, বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব এবং একশেষ দ্বন্দ্ব, এই তিনটা বুঝেছো কিনা একটু কমেন্ট করো। এই তিনটা বুঝেছো কিনা একটু কমেন্ট করো তো। ওকে, ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। আসো আমরা পরের অংশে যাই। কর্মধারয় সমাসের প্রকারভেদে আমরা একটু যেতে চাই। দেখো কর্মধারয় সমাস কিভাবে নির্ণয় করতে হবে সেটা কিন্তু আমরা শুরুতেই শিখেছি যে কিভাবে কর্মধারয় সমাসটা আমরা চিনব। এখন আমরা আসবো কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে। আচ্ছা, একজন বলছে একশেষ দ্বন্দ্বের আরো উদাহরণ দেন। একশেষ দ্বন্দ্বের আর উদাহরণ দরকার নাই, আমরা তোমরা, একশেষ দ্বন্দ্ব থেকে যদি কোনো প্রশ্ন আসে এই দুইটাই আসবে, আমরা অথবা তোমরা। ঠিক আছে? একজন বলছে আমি তুমি সে হবে নাকি? না, আমরা ব্যাস বাক্য আমি তুমি সে এর মধ্যে এটা হবে না, কারণ আমি বলে দিয়েছি আমরা এর ব্যাস বাক্য করার সময় আমিটা শেষে আসবে, তোমরা এর ব্যাস বাক্য করার সময় তুমিটা শেষে আসবে। ওকে, আসো আমরা কর্মধারয় সমাসের প্রকারভেদে চলে যেতে চাই। এখন কর্মধারয় সমাস হচ্ছে আমাদের প্রধানত চার প্রকার। কত প্রকার? চার প্রকার। মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। কর্মধারয় সমাসের প্রকারভেদ কত প্রকার? কর্মধারয় সমাস চার প্রকার। কি কি? মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস। খেয়াল করে দেখো, মধ্যপদলোপী নামের মধ্যেই পরিচয় আছে। আমরা বলছি মধ্য মানে মাঝের, পদ লোপ মানে মাঝের পদ যদি লোপ পায় তাহলে সেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। কোনো কর্মধারয় সমাসে মাঝের পদটা লোপ পেলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। একটু আগে আমরা শিখেছিলাম না, ওটা আমি আরেকবার লিখছি। একটু আগে আমরা উদাহরণ দিয়েছিলাম সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন কি হয় যেন? সিংহ চিহ্নিত আসন সিংহাসন, তাই না? খেয়াল করে দেখো, সিংহ চিহ্নিত আসন সিংহাসন, এখানে এই যে সিংহ, এই সিংহ আছে সমস্ত পদে, আবার এই আসনও আছে, কিন্তু দেখো মাঝের যে পদটা চিহ্নিত এটা কি এখানে আছে? নাই। তার মানে এখানকার এই মাঝের পদটা সমস্ত পদে গিয়ে লোপ পেয়ে গেছে। এরকম যদি মাঝের পদটা লোপ পায় তাহলে সেটা হয়ে যাবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরকম আরো আছে, যেমন ধরো সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। তাহলে দেখো সাহিত্য আছে, সভাও আছে, মাঝখানে বিষয়কটা লোপ পেয়ে গেল। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, তাহলে মাঝখানে রক্ষার্থে লোপ পেয়ে গেল। ধর্ম রক্ষার্থে ঘট, ধর্মঘট, মাঝখানে রক্ষার্থে লোপ পেয়ে গেল। আয়ের ওপর কর, আয়কর, মাঝখানের ওপরটা লোপ পেয়ে গেল। জয় সূচক মুকুট, জয় মুকুট, মাঝখানের সূচকটা লোপ পেয়ে গেল। হাসি মাখা মুখ, হাসি মুখ, মাঝখানের মাখাটা লোপ পেয়ে গেল। গণনিয়ন্ত্রিত তন্ত্র, গণতন্ত্র, মাঝখানে নিয়ন্ত্রিতটা লোপ পেয়ে গেল। এই রকম ভাবে যদি মাঝের পদটি লোপ পায় তাহলে সেটা কি হয়ে যাবে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমি একটা কথা বলে রাখি ভাইয়া, সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা যে উদাহরণগুলো শিখবো, যে উদাহরণগুলো মুখে বলবো, যে উদাহরণগুলো লিখবো, যে উদাহরণগুলো স্লাইডে আছে, আজকের ক্লাসে যত উদাহরণ বলবো সবগুলো উদাহরণ ভালো করে মাথায় নিয়ে যেতে হবে। পরীক্ষায় কিন্তু অনেক সময় দেখা যায় এই উদাহরণগুলোর মধ্যে থেকে পরীক্ষার প্রশ্ন চলে আসে। গত বছর ঢাকা বোর্ডে একেবারে আমার এই মানে সমাসের উদাহরণগুলোর মধ্যে থেকেই সরাসরি প্রশ্ন চলে এসেছিল। সো এই উদাহরণগুলো কিন্তু ভালো করে মাথায় নিয়ে পরীক্ষা হলে যাবে। খেয়াল করে দেখো যেটা বলছি, তাহলে মাঝের পদটি লোপ পেলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হয়। এখন খেয়াল করে দেখো আমাদের পরের তিনটা যে কর্মধারয় সমাস আছে, উপমান, উপমিত এবং রূপক, এই তিনটা একটু ভালো করে মন দিয়ে খেয়াল করে দেখতে হবে, কারণ এই তিনটার মধ্যে কিন্তু বারবার কনফিউশন হয়। ভালো করে দেখো, উপমান, উপমিত বা রূপক কর্মধারয় সমাস কখন হবে? যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝাবে।
যদি দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝায় তাহলে সেটা উপমান বা উপমিত বা রূপক কর্মধারয় সমাস হতে পারবে। আমি কয়েকটা উদাহরণ লিখতে চাই। যেমন মনে করে বললাম চাঁদ মুখ, তারপরে লিখি সিংহ পুরুষ, সিংহ পুরুষ, এরপরে লিখি তুষার শুভ্র, তারপরে লিখি কাজল কালো, মন মাঝি, বিষাদ সিন্ধু, ভ্রমর কৃষ্ণ। ওকে, খেয়াল করে দেখো এই যে এখানে যতগুলো উদাহরণ আমি লিখেছি প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রেই দেখো তুলনা বোঝাচ্ছে। আচ্ছা, যখন বলছি চাঁদ মুখ, তার মানে মুখকে চাঁদের সাথে তুলনা করছে। সিংহ পুরুষ মানে পুরুষকে সিংহের সাথে তুলনা করছে। তুষার শুভ্র মানে কি তুষারের মতো শুভ্র বা তুষারের মতো সাদা, তাহলে তুষারের সাথে তুলনা করছে। কাজল কালো মানে কি কাজলের মতো কালো, তার মানে কাজলের সাথে তুলনা। মন মাঝি মানে কি মনকে মাঝির সাথে তুলনা করছে। বিষাদ সিন্ধু মানে বিষাদ বা দুঃখকে সিন্ধু বা সাগরের সাথে তুলনা করছে। ভ্রমর কৃষ্ণ মানে ভ্রমরের মতো কালো, অর্থাৎ ভ্রমরের সাথে তুলনা করছে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো এখানে আমরা যে উদাহরণগুলো লিখেছি প্রত্যেকটা উদাহরণে কিন্তু তুলনা বোঝাচ্ছে, তাই না? তুলনা করা হচ্ছে। তো মনে রাখবা যদি দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয় তাহলে সেটা উপমান বা উপমিত বা রূপক কর্মধারয় সমাস হবে। তুলনা বোঝালে কোন সমাস হবে? উপমান, উপমিত বা রূপক কর্মধারয় সমাস হবে। তার মানে এখানে যেহেতু এই উদাহরণগুলোতে তুলনা বুঝিয়েছে সেই কারণে এইগুলোর সবগুলোই হয় উপমান অথবা উপমিত অথবা রূপক কর্মধারয় সমাস হবে। এখন কথা হচ্ছে কোনটা কি হবে সেটা কিভাবে বুঝবো? খুব সিম্পল, দেখো আমরা লিখে দিয়েছি। প্রথমে রূপকটা দেখি। রূপক থেকে আমরা লিখেছি দৃশ্যমান ও অদৃশ্য বস্তুর তুলনা। অর্থাৎ যে দুইটা জিনিসের তুলনা করা হচ্ছে তার মধ্যে যদি একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য হয় তাহলে সেটা রূপক কর্মধারয় সমাস হবে। আবার বলছি, যে দুইটা জিনিসের তুলনা করা হচ্ছে তার মধ্যে একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য হলে রূপক কর্মধারয় সমাস হবে। খেয়াল করে দেখো তো এখানে যে উদাহরণগুলো লিখেছি এর মধ্যে কোনটাতে একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য জিনিস আছে? ভালো করে খেয়াল করে দেখো তো। দেখো তো এই যে মন মাঝি, মাঝিটাকে দেখা যায় কিন্তু মন কি দেখা যায়? বলো, মাঝি দেখা যায় কিন্তু মন দেখা যায় না। মাঝি দেখা যায় কিন্তু মনকে দেখা যায় না, তার মানে মাঝি দৃশ্যমান, মন অদৃশ্য। আবার খেয়াল করে দেখো বিষাদ সিন্ধু, সিন্ধু বা সাগর দেখা যায় কিন্তু বিষাদ বা দুঃখ দেখা যায় না, তাই না? তাহলে একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য। এরকম ভাবে যদি একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য বস্তুর তুলনা হয় তাহলে সেটা হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস। তাহলে এই দুটা কিন্তু রূপক কর্মধারয় সমাস হয়ে যাবে। একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য হলে সেটা রূপক কর্মধারয় সমাস হবে। আর এর ব্যাস বাক্য করা খুবই সহজ। রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্যের ক্ষেত্রে মাঝখানে শুধু একটা রূপ বসিয়ে দিতে হবে। তাহলে মন মাঝি, এর ব্যাস বাক্য কি হবে? মন রূপ মাঝি। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, মাঝখানে শুধু রূপ বসিয়ে দিতে হবে। এখন দেখো এরকম আরো উদাহরণ হতে পারে। যেমন আমরা যখন বলছি ক্রোধানল, ঠিক আছে, উদাহরণটা আমি এখানে লিখি। ধরো লিখলাম ক্রোধানল। আচ্ছা, ক্রোধানল মানে ক্রোধ আর অনল। দেখো অনল বা আগুন দেখা যায় কিন্তু ক্রোধ বা রাগ দেখা যায় না, তাই না? একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য। জীবন প্রদীপ, প্রদীপ বা বাতি দেখা যায় কিন্তু জীবন দেখা যায় না। যৌবন সূর্য, সূর্য দেখা যায়, যৌবন দেখা যায় না। পরাণ পাখি, পাখি দেখা যায়, পরাণ দেখা যায় না। বিদ্যা ধন, ধন বা সম্পদ দেখা যায় কিন্তু বিদ্যা দেখা যায় না। এরকম যদি একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য জিনিসের তুলনা বোঝায় তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, একটু আগে আমি বলে দিয়েছিলাম দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যে তিনটা দ্বন্দ্ব সমাস আমরা এখানে আলোচনা করলাম ওই তিনটা দ্বন্দ্ব সমাসের নাম উল্লেখ করবা। বহুপদী দ্বন্দ্ব, তারপরে অলুক দ্বন্দ্ব আর একশেষ দ্বন্দ্ব। বাদ বাকি দ্বন্দ্ব সমাসগুলো নাম না দিলেও হবে, ঠিক আছে? ওকে, তাহলে ভালো করে দেখো আমি আবার বলছি যে যদি একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য জিনিসের তুলনা বোঝায় তাহলে সেটা কি হয়ে যাবে? রূপক কর্মধারয় সমাস হয়ে যাবে। ওকে, এখন দেখো তাহলে আমরা এখানে দুইটা রূপক কর্মধারয় সমাস পেয়েছি। তার মানে বাকিগুলোর কোনোটাই কিন্তু রূপক কর্মধারয় সমাস না, বাকিগুলো সবগুলো হয় উপমান হবে অথবা উপমিত হবে। এখন কখন উপমান হবে আর কখন উপমিত কর্মধারয় সমাস হবে সেটা কিভাবে বুঝবো? খুবই সিম্পল, ভালো করে খেয়াল করে দেখো। আমরা বলছি উপমান কর্মধারয় সমাসে বলছি বিশেষণ থাকবে আর উপমিত কর্মধারয় সমাসে বিশেষণ থাকবে না।
বিশেষণ থাকবে আর বিশেষণ থাকবে না। মনে রাখবে, বিশেষণ থাকলে উপমান, বিশেষণ না থাকলে উপমিত। বিশেষণ থাকলে উপমান, না থাকলে উপমিত। বিশেষণ থাকলে উপমান, না থাকলে উপমিত। বিশেষণ কি জিনিস? বিশেষণ মানে হচ্ছে সহজ কথায় বৈশিষ্ট্য। বিশেষণ মানে কি? বৈশিষ্ট্য। অর্থাৎ উঁচু, লম্বা, খাটো, বেটে, কালো, ফর্সা, চিকন, পাতলা, মোটা, এগুলো সবই বৈশিষ্ট্য না? এরকম বৈশিষ্ট্য বোঝালেই বুঝতে হবে সেটা বিশেষণ। তো যদি কোনো বিশেষণ বা বৈশিষ্ট্য উল্লেখ করা থাকে তাহলে উপমান, আর কোনো বিশেষণ উল্লেখ না থাকলে সেটা উপমিত। খেয়াল করে দেখো, চাঁদ মুখ। আচ্ছা, চাঁদ একটা উপগ্রহের নাম না? চাঁদ একটা উপগ্রহের নাম। নাম বোঝালে কোন পদ হয়? আমরা জানি নাম মানে বিশেষ্য, তাই না? যেহেতু নাম, তার মানে একটা বিশেষ্য পদ। মুখ একটা অঙ্গের নাম, তো নাম বোঝালে বিশেষ্য। দেখো তো এখানে কোনো বিশেষণ আছে? কোনো বিশেষণ নাই। বিশেষণ না থাকলে কি হবে বলেছি? বিশেষণ না থাকলে উপমিত। ভালো করে খেয়াল করো, সিংহ পুরুষ। সিংহ একটা প্রাণীর নাম, নাম মানে বিশেষ্য। পুরুষ এটাও তো একটা প্রাণীর নাম, নাম মানে বিশেষ্য। তাহলে কোনো বিশেষণ কি আছে? নাই। বিশেষণ না থাকলে কি হবে? উপমিত। কথা ক্লিয়ার? তুষার শুভ্র। দেখো, তুষার মানে কি? বরফ। তো বরফ বা তুষার একটা জিনিসের নাম, নাম বোঝালে বিশেষ্য। এই যে শুভ্র, শুভ্র মানে কি? শুভ্র মানে হচ্ছে সাদা। দেখো তো এই তুষারের বৈশিষ্ট্য কি? সাদা, তাই না? তাহলে এই বরফের বৈশিষ্ট্য হচ্ছে সাদা, তাহলে এই সাদাটা হচ্ছে বৈশিষ্ট্য না? বৈশিষ্ট্য মানে তো সেটা বিশেষণ। বৈশিষ্ট্য মানে কি? বিশেষণ। যেহেতু বিশেষণ আছে তাহলে এটা কি হয়ে যাবে? উপমান। ভালো করে খেয়াল করো, কাজল কালো। আচ্ছা, কাজল একটা বস্তুর নাম, নাম বোঝালে বিশেষ্য পদ। কাজলের বৈশিষ্ট্য কি? কাজলের বৈশিষ্ট্য হচ্ছে কাজলের রং কালো। তো বৈশিষ্ট্য বোঝাচ্ছে, বৈশিষ্ট্য মানে সেটা বিশেষণ। তো বিশেষণ থাকলে কি হবে? উপমান। কথা কি ক্লিয়ার? তার মানে মনে রাখবা, যদি কোনো বৈশিষ্ট্য উল্লেখ করা থাকে তাহলে সেটা উপমান হবে, আর বৈশিষ্ট্য উল্লেখ করা না থাকলে উপমিত কর্মধারয় সমাস হবে। এখন খেয়াল করে দেখো যে এর ব্যাস বাক্য কিভাবে হবে। ব্যাস বাক্যটা খুবই সিম্পল। একটা জিনিস মনে রাখবা, যেটা সামনে আছে সেটাকে সামনে বসাবো, যেটা পরে আছে সেটাকে পরে বসাবো। তাহলে চাঁদ মুখ মানে কি হবে? চাঁদের ন্যায় মুখ। সিংহ পুরুষ, সিংহের ন্যায় পুরুষ। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। কাজল কালো, কাজলের ন্যায় কালো। ক্লিয়ার? ওকে, আর একটা উদাহরণ থাকলো ভ্রমর কৃষ্ণ। দেখো, ভ্রমর একটা প্রাণীর নাম, নাম মানে বিশেষ্য। আচ্ছা, ভ্রমরের বৈশিষ্ট্য কি? ভ্রমর তো চিনি আমরা, ভোমরা বলি যেটা। ভ্রমর একটা প্রাণী। তো ভ্রমরের রং কি? আমরা জানি ভ্রমরের রং হচ্ছে কালো, তাই না? ভ্রমরের রং হচ্ছে কালো। কালো বা কৃষ্ণ, কৃষ্ণ মানে তো কালো। তাহলে ভ্রমরের বৈশিষ্ট্য বোঝাচ্ছে না? যেহেতু বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে সেটা বিশেষণ। তো বিশেষণ থাকলে কি হবে? আমরা জানি বিশেষণ থাকলে সেটা উপমান হয়ে যাবে। এখন একটু বলো যে আমরা কর্মধারয় সমাসের প্রকারভেদটা বুঝলাম কিনা। আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আরো একবার সামারি দিয়ে দিচ্ছি। মনে রাখবা, যদি মাঝের পদ লোপ পায় তাহলে মধ্য পদলোপী কর্মধারয় সমাস হবে। যদি দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝায় তাহলে উপমান, উপমিত বা রূপক কর্মধারয় সমাস হবে। সেই ক্ষেত্রে আমরা দেখব, যদি একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য জিনিসের তুলনা হয় তাহলে রূপক, আর বাদ বাকি সবগুলোই উপমান বা উপমিত। সেক্ষেত্রে দেখো, যদি দুইটাই দৃশ্যমান হয় তাহলে উপমান বা উপমিত। সেক্ষেত্রে আমরা দেখবো কোনো বৈশিষ্ট্য বা বিশেষণ উল্লেখ আছে কিনা। বৈশিষ্ট্য উল্লেখ থাকলে উপমান, আর বৈশিষ্ট্য উল্লেখ না থাকলে উপমিত। ওকে, বলো বুঝেছে কিনা? আচ্ছা, সাব্বির বলছে বুঝেছি, ফাতেমা বলছে বুঝেছি। ওকে, আচ্ছা, উপমান কর্মধারয়কে শুধু কর্মধারয় লিখলে হবে কিনা ভাইয়া? কর্মধারয় সমাস আর তৎপুরুষ সমাস এই দুইটা ক্ষেত্রে কিন্তু প্রকারভেদটা দেওয়া অত্যন্ত জরুরি। তারপরে আমি বারবার বলে দিচ্ছি, যদি পরীক্ষা হলে একান্তই তোমার মনে না থাকে তাহলে তুমি শুধু কর্মধারয় সমাসে লিখে দিয়ে আসবা। স্যারের যদি দয়ামায়া হয় তাহলে নাম্বার নিশ্চয়ই দিয়ে দেবে। কিন্তু কর্মধারয় সমাসের ক্ষেত্রে আর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে, বিশেষ করে এই দুইটা সমাসের ক্ষেত্রে প্রকারভেদ সহ নাম লিখলে সেটাই সবচেয়ে সেফ থাকা যাবে। ঠিক আছে? ওকে, আসো আমরা, আচ্ছা, ব্যাস বাক্য ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা পরের অংশে যাই। আমাদের কর্মধারয় সমাস কিন্তু শেষ। তো তবে আরেকটা ব্যাপার আছে, দেখো, আমরা একটু আগে একটা কর্মধারয় সমাস শিখলাম না, মহানবী। মহানবী, আচ্ছা, মহানবীর ব্যাস বাক্য কি? ব্যাস বাক্যের আগে আমরা একটা জিনিস দেখি, মহানবীর কোন কর্মধারয় সমাস হতে পারে। খেয়াল করে দেখো তো। আচ্ছা, মহানবী
এখানে কি কারোর সাথে কারোর তুলনা করা হয়েছে? মহানবী, এখানে কারোর সাথে কারোর তুলনা করা হয়েছে? দেখো তো, কোনো তুলনা করা হয়নি। তা আমরা বলছি তুলনা হলে উপমান, উপমিত বা রূপক কর্মধারয় সমাস হবে। যেহেতু তুলনা করা হয়নি, তার মানে এটা কিন্তু উপমান, উপমিত, রূপক কোনোটাই হবে না। তাহলে আর একটাই হয়, মধ্য পদলোপী কর্মধারয় সমাস হতে পারে। খেয়াল করে দেখো, মহানবীর ব্যাস বাক্যকে আমরা জানি, মহানবীর ব্যাস বাক্য হচ্ছে মহান যে নবী। মহান যে নবী, মহানবী। তাহলে খেয়াল করে দেখো, মহানও আছে, নবীও আছে, কিন্তু মাঝের পদটা এখানে লোপ পেয়েছে। তো মাঝের পদ লোপ পেলে মধ্য পদলোপী কর্মধারয় সমাস হয়। কিন্তু দেখো, আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লিখে দিয়েছি নিচে সবুজ কালি দিয়ে, মাঝের পদটি যদি যে, রূপ, ন্যায় বা বিভক্তি হয় তাহলে মধ্য পদলোপী হবে না। তাহলে দেখো, এখানে যেহেতু মাঝের পদটি যে, তাহলে কিন্তু এটা মধ্য পদলোপী হবে না। এখন কথা হচ্ছে, তাহলে মধ্য পদলোপী যদি না হয় তাহলে এটা কোন কর্মধারায় হবে? মনে রাখবা, যে সকল কর্মধারয় সমাস তার এই চারটার একটার মধ্যেও আসবে না, সেইগুলোকে বলা হবে সাধারণ কর্মধারয় সমাস। কি কর্মধারয়? সাধারণ কর্মধারয়। ঠিক আছে, এরকম আরো উদাহরণ আছে। কু যে আচার, কদাচার, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, যে চালাক সেই চতুর, চালাক চতুর, এগুলো সব হচ্ছে সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। ভ্রমর কৃষ্ণের ব্যাস বাক্যটা বলেন। ভ্রমর কৃষ্ণের ব্যাস বাক্য হচ্ছে ভ্রমরের ন্যায় কৃষ্ণ। সামিউল বলছে ফেল করলে, আচ্ছা ঠিক আছে, আসো আমরা পরের অংশে চলে যাই। ফেল করার কোনো কথাই আসবে না। আপনি আমাদের সাথে পরীক্ষা দিলে ব্যাকরণে 40-এ 40 পাবেন। আচ্ছা আসো আমরা তৎপুরুষ সমাসে চলে যাই। ভাই 5 বছরের প্রশ্নগুলো সলভ করলে হবে না। আমি একটা জিনিস বলে দিচ্ছি, শুধু 5 বছরের প্রশ্ন সলভ করলে হবে না ভাইয়া। তোমার যার কাছে যেই বই আছে, যদি আমাদের 10 স্কুলের বইটা থাকে তাহলে তো আছেই, যদি অন্য কোনো বইও থাকে, যেই বই আছে তোমার কাছে, সেই বইতেই বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন যেগুলো দেওয়া আছে, যতদূর দেওয়া আছে সবগুলোই পড়ে ফেলবা। ঠিক আছে? ঠিক আছে, আসো আমরা চলে আসি তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাস কিভাবে নির্ণয় করবো এটা আমরা ইতিমধ্যেই শিখেছি। আমরা এখন তৎপুরুষ সমাসের প্রকারভেদে চলে যেতে চাই। তৎপুরুষ সমাস হচ্ছে আমাদের সব মিলিয়ে 9 প্রকার। কত প্রকার? 9 প্রকার। খুব সিম্পল। 9 প্রকার হচ্ছে দ্বিতীয়া থেকে সপ্তমী, নং উপপদ অলুক। দ্বিতীয়া থেকে সপ্তমী, নং উপপদ অলুক। ভালো করে দেখো, দ্বিতীয়া থেকে সপ্তমী, নং উপপদ অলুক। দ্বিতীয়া থেকে সপ্তমী মানে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। এই হচ্ছে 6টা। আর নং উপপদ অলুক 3টা। 6 3 9টা আমাদের তৎপুরুষ সমাস। তার আমরা একটু শিখি কিভাবে আমরা এই 9টা তৎপুরুষ সমাস বুঝবো। তৎপুরুষ সমাস চেনো, আমি শর্টকাট কয়েকটা পয়েন্ট লিখেছি, ভালো করে দেখো। আচ্ছা ফয়সাল, আয় কর আমি তোমাদের বলে দিয়েছি, আয়ের উপর কর। ঠিক আছে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখো, প্রথম কথা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা লিখেছি 1 নম্বর পয়েন্টে যেই বিভক্তি লোপ পাবে, আমরা ইতিমধ্যেই দেখেছি সমাস শেখার সময়, সেটা হচ্ছে যে তৎপুরুষ সমাসের সাথে সবসময় বিভক্তি যুক্ত থাকে, তাই না? তো দেখো আমরা বলছি যে বিভক্তি লোপ পাবে সেই সমাস হবে। প্রথম কথা, যে বিভক্তি লোপ পাবে সেই সমাস হবে। তার মানে হচ্ছে এই যে আমরা বললাম দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। এর মানে কি? দ্বিতীয় বিভক্তি লোপ পেলে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় বিভক্তি লোপ পেলে তৃতীয় তৎপুরুষ, এইভাবে জিনিসগুলো হবে। ঠিক আছে? তার মানে আমাদের তৎপুরুষ সমাসের জন্য কিন্তু বিভক্তিটা মুখস্থ রাখা মাস্ট, মুখস্থ থাকতে হবে। আমরা একটু দেখি। দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কে রে, পঞ্চমী হতে থেকে চেয়ে, ষষ্ঠী রয়ের, সপ্তমী এ অন্তস্থ তে। এটা একটু ভালো করে মনে রাখতে হবে, কোন বিভক্তি থাকলে কোন সমাস হবে। ঠিক আছে, বিভক্তিগুলো ভালো করে মনে রাখতে হবে। এখন খেয়াল করে দেখো, আমরা কয়েকটা উদাহরণ দেখবো, মন দিয়ে উদাহরণগুলো একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, মনে করো আমরা একটা উদাহরণ লিখলাম, গাছ পাকা। আচ্ছা, গাছ পাকা মানে কি? গাছ পাকা মানে কি? গাছ পাকা মানে হচ্ছে গাছে পাকা, তাই না? গাছে পাকা, গাছ পাকা মানে কি? গাছে পাকা। খেয়াল করে দেখো, গাছে এখানে কোন বিভক্তি আসলো? গাছে একটা এ বিভক্তি আসলো না? তো এ কোন বিভক্তি? দেখো তো, এই দেখো, এ হচ্ছে সপ্তমী বিভক্তি। যেহেতু এই শব্দটাকে ভেঙে আমরা সপ্তমী বিভক্তি পেয়েছি, সেই কারণে এটা সপ্তমী তৎপুরুষ সমাস হবে। এইভাবে শব্দকে ভাঙার পরে আমরা যেই বিভক্তি পাবো সেই তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, মনে করো বললাম চা বাগান, এটা একটু আগে আমরা শিখেছিলাম, চা বাগান।
চা বাগান মানে কি জানো, আমরা শিখেছিলাম চায়ের বাগান, তাই না? চা বাগান মানে চায়ের বাগান। চায়ের, দেখো তো শেষে কি আসলো, এর, চায়ের একটা এর আসলো। তো এর কোন বিভক্তি দেখো তো, এই দেখো এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে যেহেতু এর একটা ষষ্ঠী বিভক্তি এসছে, সেই কারণে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। এরকম শব্দকে ভাঙলে যেই বিভক্তি পাবো সেই তৎপুরুষ সমাস হবে। আচ্ছা যদি বলি বিলাত ফেরত, বললাম বিলাত ফেরত জামাই, তার মানে কি যে জামাই বিলাত থেকে ফেরত এসেছে, তার মানে বিলাত ফেরত মানে কি বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত। তাহলে দেখো তো থেকে, থেকে কোন বিভক্তি দেখো তো, এই দেখো থেকে হচ্ছে আমাদের পঞ্চমী বিভক্তি। যেহেতু পঞ্চমী বিভক্তি এসছে তাই এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। আবার দেখো যদি বলি মন গড়া, বললাম মন গড়া কথা, তার মানে কথাটা কি দিয়ে গড়া হয়েছে, মন দিয়ে গড়া হয়েছে। তাহলে মন গড়া মানে মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া। তাহলে কোন বিভক্তি আসলো, দিয়ে। এই দেখো দিয়ে হচ্ছে তৃতীয়া বিভক্তি, যেহেতু এটাকে ভেঙে তৃতীয়া বিভক্তি পেলাম তাই এটা কোন তৎপুরুষ হবে, তৃতীয় তৎপুরুষ। এইভাবে মনে রাখবা যে সকল মানে তৎপুরুষ সমাসকে ভাঙলে আমরা যেই বিভক্তি পাবো ওটা সেই তৎপুরুষ সমাসই হবে। ঠিক আছে, এখন কনফিউশন আছে দুইটা নিয়ে, একটা হচ্ছে দ্বিতীয়া বিভক্তি আর একটা হচ্ছে চতুর্থী বিভক্তি। কারণ দেখো দ্বিতীয় এবং চতুর্থী কিন্তু একই বিভক্তি, দ্বিতীয় বিভক্তিও কে রে, চতুর্থীও কে রে। তাহলে কে রে আসলে আমরা কি বুঝবো, কিভাবে বুঝবো যে ওটা কোন সমাস হবে? আমি দুইটা উদাহরণ লিখি, ভালো করে দেখো। মনে করো একটা উদাহরণ লিখলাম, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত মানে কি, দুঃখকে প্রাপ্ত। ঠিক আছে, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। আরেকটা উদাহরণ লিখতে চাই, নিচে এখানে লিখি গুরু ভক্তি, গুরুকে ভক্তি, গুরু ভক্তি মানে কি, গুরুকে ভক্তি, তাই তো, গুরু ভক্তি মানে হচ্ছে গুরুকে ভক্তি। আচ্ছা ভালো করে খেয়াল করে দেখো এই দুইটা উদাহরণে। আচ্ছা দুঃখ প্রাপ্ত ভাঙলে হচ্ছে দুঃখকে প্রাপ্ত, তার মানে এখানে কে বিভক্তি পাচ্ছি। গুরু ভক্তি ভাঙলে পাচ্ছি গুরুকে ভক্তি, এখানেও কে বিভক্তি পাচ্ছি। এইরকম যদি কোনো শব্দকে ভাঙলে কে বা রে বিভক্তি পাওয়া যায়, কোনো শব্দকে ভাঙলে কে বা রে বিভক্তি যদি পাওয়া যায় তাহলে বুঝবো সেটা হয় দ্বিতীয় অথবা চতুর্থী হবে। কে বা রে বিভক্তি পেলে সেটা কি হবে, দ্বিতীয় অথবা চতুর্থী হবে। এখন সেক্ষেত্রে যেহেতু এখানে কে বা রে পাওয়া যাচ্ছে তাহলে বুঝবো এই দুইটাই হয় দ্বিতীয় অথবা চতুর্থী হবে। কখন দ্বিতীয় কখন চতুর্থী, খুবই সিম্পল দেখো, আমরা লিখেছি সম্প্রদান হলে চতুর্থী, সম্প্রদান না হলে দ্বিতীয়া। সম্প্রদান কি জিনিস, সম্প্রদান মানে নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া, নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হলে চতুর্থী তৎপুরুষ হবে, নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া না হলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। ভালো করে খেয়াল করে দেখো, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এখানে দুঃখ প্রাপ্ত, প্রাপ্ত মানে কি পাওয়া, এখানে দুঃখ পাওয়ার কথা বলছে, এখানে কি কোনো কিছু দেওয়া হচ্ছে, কোনো কিছু দেওয়া হচ্ছে না। যেহেতু কোনো কিছু দেওয়া হচ্ছে না সেই কারণে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। গুরুকে ভক্তি, তার মানে দেখো গুরুকে যে আমরা ভক্তি করি এটার বিনিময়ে আমরা কোনো টাকা পয়সা পাই, যে গুরু বললো যে প্রতি মাসে তোকে 10,000 টাকা করে বেতন দেবো, তুই আমাকে ভক্তি করবি, তা তো হয় না, তাই না? গুরুকে আমরা ভক্তি করি নিঃস্বার্থভাবে। তো যেহেতু নিঃস্বার্থভাবে ভক্তিটা করি তার মানে নিঃস্বার্থভাবে হচ্ছে মানে সম্প্রদান হচ্ছে, সম্প্রদান হলে চতুর্থী তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, তাহলে আরো একবার বলে দিচ্ছি, যদি কে বা রে বিভক্তি আসে তাহলে বুঝবো সেটা দ্বিতীয় অথবা চতুর্থী হবে। সেক্ষেত্রে যদি সেটা দ্বারা নিঃস্বার্থভাবে দান বোঝায় তাহলে চতুর্থী, আর নিঃস্বার্থ দান না বোঝালে দ্বিতীয় হবে। আচ্ছা একজন বলছে ফারহান ভাই বলেছিল শুধু তৎপুরুষ বহুব্রীহি কর্মধারী ভাবে লিখলে হবে। ফারহান ভাই আসলে, ফারহান ভাইয়ের পুরো কথাটা কিন্তু এটা ছিল না, ভালো করে পুরো কথাটা বুঝতে হবে। ফারহান ভাইয়ের পুরো কথাটা ছিল এটা যে প্রকারভেদ সহই লিখবে, তবে প্রকারভেদ যদি মনে না থাকে তাহলে প্রকারভেদ ছাড়া লিখলেও নাম্বার পেয়ে যাবে, এটা ফারহান ভাই বলেছিল। ঠিক আছে, তো সেই কারণে প্রকারভেদ সহ লেখা সবচাইতে উত্তম। কোন টিচারের হাতে খাতা যাবে আমরা জানি না, বিশেষ করে কয়েকটা সমাস কর্মধারা তৎপুরুষ সমাসের ক্ষেত্রে প্রকারভেদ সহ লেখাটা সবচাইতে ভালো। আর যদি একান্তই পরীক্ষা হলে প্রকারভেদ তোমার মনেই পড়ছে না, তুমি নিশ্চিত এটা তৎপুরুষ সমাস কিন্তু তোমার মনে পড়ছে না কোন তৎপুরুষ, সেক্ষেত্রে ওটা ফেলে রেখে চলে আসবা? অবশ্যই না, সেক্ষেত্রে অবশ্যই তুমি তৎপুরুষ সমাসটাই লিখে দিয়ে আসবা। ঠিক আছে, ব্যাপার হচ্ছে এরকম। ওকে আসো, তাহলে তৎপুরুষ সমাস চেনার ক্ষেত্রে আমরা প্রথম বলেছি শব্দকে ভাঙলে যেই বিভক্তি পাবো সেই তৎপুরুষ সমাস হবে। ওকে পরেরটাতে যাই। পরের কৌশলটা আমরা বলেছি ব্যাপ্তি বোঝালে। ব্যাপ্তি, ব্যাপ্তি মানে কি, ব্যাপ্তি মানে হচ্ছে বিস্তৃতি,
সময়ের বিস্তৃতি বোঝালে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হবে। যেমন দেখো আমি যখন বলছি চিরস্থায়ী, চিরস্থায়ী মানে কি? চিরকাল ব্যাপী স্থায়ী, চিরকাল সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। বা যখন বলছি ক্ষণস্থায়ী মানে কি? ক্ষণকাল ব্যাপী স্থায়ী মানে অল্প সময় ধরে হবে স্থায়ী। যদি বলি চিরসুখী মানে কি? চিরকাল ব্যাপী সুখী, তাহলে সুখের ব্যাপ্তিকাল কত? চিরকাল, এই যে সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। আবার যদি বলি জনম দুঃখী, জনম দুঃখী মানে কি? জনম ব্যাপী দুঃখী, তার মানে তার দুঃখের ব্যাপ্তিকাল কত? সারা জীবন। এরকম যদি সময়ের ব্যাপ্তি বোঝায়, সময়ের ব্যাপ্তি বোঝালে সেটা হয়ে যাবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। সেক্ষেত্রে ব্যাস বাক্যের মাঝখানে ব্যাপিয়া বসবে। তাহলে চিরকাল ব্যাপিয়া স্থায়ী, চিরস্থায়ী। ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী। চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী। জনম ব্যাপিয়া দুঃখী, জনম দুঃখী। ওকে, এবার আসি গ নম্বরে। আমরা বলছি কি? সমস্ত পদে উন, হীন, শূন্য এই তিনটা জিনিস যদি থাকে তাহলে সেটা তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। উন, হীন, শূন্য এই তিনটা শব্দ থাকলে তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। যেমন ধরো আমরা যখন বলছি জ্ঞান শূন্য, তারপরে বললাম মনে করো জ্ঞানহীন, তারপরে লিখি এ কোন। খেয়াল করে দেখো, জ্ঞান শূন্য এখানে দেখো শূন্য আছে, জ্ঞানহীন এখানে একটা হীনও আছে। এ কোন এটাকে ভাঙলে হয় এক যুক্ত উন, তার মানে এখানে একটা উন আছে। এরকম যদি সমস্ত পদের মধ্যে, সমস্ত পদের শেষে উন, হীন, শূন্য এই তিনটার যে কোনো একটা থাকে তাহলে সেটা হয়ে যাবে তৃতীয়া তৎপুরুষ সমাস। সেটার ব্যাস বাক্য করাও খুব সহজ, শুধু মাঝখানে তৃতীয়া বিভক্তি বসিয়ে দিতে হবে, অর্থাৎ দ্বারা দিয়ে বসিয়ে দিতে হবে। তাহলে জ্ঞান শূন্য মানে কি হয়ে যাবে? জ্ঞান দ্বারা শূন্য। জ্ঞানহীন ব্যাস বাক্য কি হবে? জ্ঞান দ্বারা হীন। এ কোন ব্যাস বাক্য কি হবে? এক দ্বারা উন। মাঝখানে শুধু দ্বারা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে সমস্ত পদে যদি উন, হীন, শূন্য থাকে তাহলে সেটা তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। আমি আরেকবার বলে দিই, যারা ক্লাস করছো তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও নিজের প্রোফাইলে, কারণ এই সমাসের ক্লাসটা তোমার সারা জীবন প্রয়োজন হবে। পরশুদিন তো প্রয়োজন হবেই পরীক্ষায়, এছাড়া তোমার অ্যাডমিশনের প্রয়োজন হবে, অ্যাডমিশনের পরে তুমি যখন চাকরি বাকরি জীবন যাবো তখনও তোমার এই ক্লাসটা প্রয়োজন হবে। ওকে, আচ্ছা, একজন বলছে একসাথে সবগুলো তো হজবরলা হয়ে যাচ্ছে। একসাথে সবগুলো হজবরলা যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে তুমি এতদিন ভালো মতো পড়ো নাই। কারণ আমরা 2 বছর ধরে কিন্তু আমাদের এইচএসসিতে সমাস ছিল, তাই না? তো এখন সমাসের আমাদের পরশুদিন পরীক্ষা, এখন পরীক্ষা আগ দিয়ে তো আমরা 1-2টা সমাস করায় চলে যেতে পারছি না। তোমাদের পরীক্ষায় কমন পাওয়া না এবং পরীক্ষায় যাতে উত্তর করতে পারো সেটা তো আমাদের টার্গেট, সেই কারণে সবই তো শিখতে হবে ভাইয়া। একজন বলছে ব্যাস বাক্যের উপর ভিত্তি করে কি সমাসের নাম হবে? না, আমি শুরুতেই সেই কারণে সমাস কিভাবে চিনব সেটা শিখিয়েছি। সমাস আগে চিনতে হবে, তারপরে সেটাকে তোমার ব্যাস বাক্য করতে হবে। ঠিক আছে? আগে সমাস চিনে তারপর ব্যাস বাক্য করতে হবে। আসো, একজন বলছে 1 মাস পরে তো ডিলিট হয়ে যাবে। 1 মাস পরে ডিলিট হওয়ার আগে তুমি ডাউনলোড করে নিতে পারবে না? সেটাও পারবে তো। ওকে, আসো আমরা পরে যাই। আচ্ছা, তৎপুরুষ সমাসের বাকি অংশে যাব, তার আগে আমাদের এটা ইতোমধ্যে বলেছি, আরো একবার বলে দিচ্ছি। অবশ্যই তোমরা আমাদের যেই দেখো আমাদের বি ইউনিট মানবিক শাখার অ্যাডমিশনের জন্য আমাদের কিন্তু 10 মিনিট স্কুলের অ্যাডমিশন কোর্সে অলরেডি এনরোল করা চলছে, অলরেডি ভর্তি চলছে। সুতরাং যারা এখনও অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়নি তারা ভর্তি হয়ে নিও। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অ্যাডমিশনের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা কিন্তু এইচএসসির চাইতেও অত্যন্ত কঠিন যুদ্ধ। কারণ এইচএসসি পরীক্ষায় মনে করো যদি 10 লক্ষ পরীক্ষার্থী থাকে, লেটস সে 10 লক্ষ পরীক্ষার্থী, 10 লক্ষ পরীক্ষার্থীর পক্ষে এ প্লাস পাওয়া সম্ভব। এমন কোনো নির্দিষ্ট সংখ্যা নাই যে 1000কে, 2000কে, 10,000কে এ প্লাস দেওয়া হবে, তা তো নাই। 10 লক্ষ এ প্লাস পেতে পারে। কিন্তু অ্যাডমিশন একটা জায়গা, যত স্টুডেন্ট পরীক্ষা দেবে প্রত্যেকে যদি সমান প্রিপারেশন নেয় তাও কিন্তু প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, কারণ ওখানে সিট নির্দিষ্ট। সেই কারণে অ্যাডমিশন যুদ্ধটা কিন্তু অত্যন্ত কঠিন। আর সেই যুদ্ধে যদি তুমি জয়ী হতে চাও তাহলে একেবারে শুরু থেকেই কিন্তু তোমাকে অ্যাক্টিভ হতে হবে। তো সেই কারণে আমাদের যে অ্যাডমিশন কোর্সটা, এটা একটা চমৎকার একটা কোর্স আমরা নিয়ে আসছি, এটাতে তোমরা অবশ্যই এনরোল করে নিও। আসো আমরা পরের অংশে যাই। আমরা তৎপুরুষ সমাস চেনার ক্ষেত্রে আরেকটা অপশন দিয়েছি, সেটা হচ্ছে জন্য বা নিমিত্ত বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। জন্য বা নিমিত্ত, নিমিত্ত মানে হচ্ছে কারণ। দেখো যদি বলি হজ যাত্রা,
তাহলে যাত্রার কারণটা কি? হজ। তাহলে হজের নিমিত্ত যাত্রা, কারণ বা নিমিত্ত বোঝাচ্ছে। যদি বলি রান্নাঘর, তাহলে ঘরটা কিসের জন্য? রান্নার জন্য ঘর। যদি বলি বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, তাহলে বিদ্যালয়টা কিসের জন্য, কাদের জন্য? বালিকাদের জন্য বিদ্যালয়, তাই না? এইরকম ভাবে যদি জন্য বা নিমিত্ত বোঝায়, কি বোঝায়? জন্য বা নিমিত্ত বোঝালে সেটা কিন্তু হয়ে যাবে চতুর্থী তৎপুরুষ সমাস। জন্য বা নিমিত্ত বোঝালে কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস হবে। জন্য বা নিমিত্ত বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হবে। ওকে, তাহলে আমাদের এই যে দ্বিতীয়া থেকে সপ্তমী, এই 6টা সমাসের ক্ষেত্রে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, এই 6টা সমাসের ক্ষেত্রে আমাদের 4টা কথা মনে রাখবার, সেটা রিপিট করে দিই। প্রথম কথাটা যেটা বলেছিলাম, শব্দকে ভাঙলে যেই বিভক্তি পাবো সেই তৎপুরুষ সমাস হবে। দ্বিতীয় কথা, ব্যাপ্তি, সময়ের ব্যাপ্তি বোঝালে দ্বিতীয় তৎপুরুষ হবে। তৃতীয় কথা হচ্ছে সমস্ত পদে উন, হীন, শূন্য এই 3টা শব্দ থাকলে তৃতীয় তৎপুরুষ হবে। আর সবশেষে কি বললাম? জন্য বা নিমিত্ত বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হবে। আমাদের কিন্তু 6টা তৎপুরুষ সমাস গেল, আর 3টা রয়েছে, চলো শিখি। এরপরে রয়েছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস চেনার 2টা উপায় লিখেছি, খুব সহজ সহজ 2টা উপায়, সংজ্ঞায় যাচ্ছে না, চেনার 2টা সহজ উপায় দিচ্ছি। একটা বলেছি এক কথায় প্রকাশ, যত এক কথায় প্রকাশ আছে সব উপপদ তৎপুরুষ সমাস। যেমন ধরো, সত্য বলে যে সত্যবাদী, মিথ্যা বলে যে মিথ্যাবাদী, জলে চড়ে যা জলচর, স্থলে চড়ে যে স্থলচর, আকাশে চড়ে যা খেচর, পকেট মারে যে পকেট মার, ছা পোষে যে ছা পোষে, এরকম যত এক কথায় প্রকাশ আছে সবই উপপদ তৎপুরুষ সমাস হবে। এক কথায় প্রকাশ মানে সেটা কি হবে? উপপদ তৎপুরুষ সমাস। আর একটা বৈশিষ্ট্য বলেছি, সেটা হচ্ছে সমস্ত পদে ক্রিয়াবাচক পদ। ক্রিয়াবাচক পদ মানে কি? ক্রিয়া মানে কাজ, অর্থাৎ কোনো একটা সমাসের শেষে যদি কাজ উল্লেখ থাকে, কোনো সমস্ত পদের শেষে কাজ উল্লেখ থাকে, তাহলে সেটা উপপদ তৎপুরুষ সমাস হতে পারে। যেমন ধরো, আমরা যখন বলছি ছা পোষা, ধামা ধরা, পাতা চাটা, খেয়াল করে দেখো, ছা পোষা, এই যে পোষা, পোষা একটা কাজ, তাই না? ধামা ধরা, ধরা একটা কাজ, পাতা চাটা, চাটা একটা কাজ। এরকম যদি সমস্ত পদের শেষে কোনো কাজ উল্লেখ থাকে তাহলে সেটা উপপদ তৎপুরুষ সমাস হবে। তাহলে আরেকবার বলি, উপপদ তৎপুরুষ সমাস চেনার 2টা উপায়। প্রথম কথা হচ্ছে সকল এক কথায় প্রকাশী উপপদ তৎপুরুষ সমাস হবে, সকল এক কথায় প্রকাশী উপপদ তৎপুরুষ সমাস হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে সমস্ত পদে যদি কোনো কাজ উল্লেখ করা থাকে তাহলে সেটা উপপদ তৎপুরুষ সমাস হবে। ওকে, চলো আমরা একটু পরের অংশে যাই। আচ্ছা, তৎপুরুষ সমাসে আমাদের আরো 2টা বাদ আছে, নং এবং অলুক। এই 2টা আমরা একটু পরে শিখবো বহুব্রী সমাসের সাথে, কারণ বহুব্রী সমাসের মধ্যেও নং বহুব্রী আছে, আবার অলুক বহুব্রী আছে। তো ওই 2টা আমরা একসাথে শিখবো। আমি একটু এই পর্যায়ে আরেকবার বলে দিই, তোমরা যারা ক্লাসটা করছো অবশ্যই ক্লাসটা কিন্তু শেয়ার দিও, ঠিক আছে? বন্ধু বান্ধবদেরও দেখার সুযোগ দিও, নিজেরও পরবর্তীতে প্রয়োজন হবে। আরেকটা কথা হচ্ছে, এখন পর্যন্ত যা শিখলাম সেটা বুঝতে পেরেছো কিনা একটুখানি কমেন্ট করে জানাও। এখন পর্যন্ত যা করেছি সেটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। ক্লাস কখন শেষ হবে? যেই মুহূর্তে আমাদের সমাসের পুরো আলোচনা শেষ হয়ে যাবে সেই মুহূর্তে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, আমরা আর অল্প, আমাদের বেসিক্যালি আর সমাস আছে 2টা, বহুব্রী আর দ্বিগু, ঠিক আছে? এই 2টা হলেই ক্লাস শেষ হয়ে যাবে। আসো, সবাই বলছে ক্লিয়ার, বুঝতে পেরেছো, ভেরি গুড। আমরা বহুব্রী সমাস কিভাবে চিনবো সেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি। বহুব্রী সমাসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, বহুব্রী সমাসের ব্যাস বাক্যে 2টা জিনিস থাকে। বহুব্রী সমাসের ব্যাস বাক্যে কয়টা জিনিস থাকে? 2টা জিনিস, একটা হচ্ছে যার আর একটা হচ্ছে যাতে। বহুব্রী সমাসের ব্যাস বাক্য করার সময় যার বা যাতে থাকে, এটা একটু মনে রাখবা, ব্যাস বাক্য করার সময় আমাদের লাগবে। আসো আমরা বহুব্রী সমাসে একটু প্রকার ভেদে চলে যাব। বহুব্রী সমাস রয়েছে আমাদের 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। কি কি? সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি, নং বহুব্রীহি, অলুক বহুব্রীহি এবং সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক আছে, আসো আমরা একটু প্রকারভেদটা আলোচনা করি। প্রথমে আছে আমাদের সমানাধিকরণ বহুব্রী সমাস। ভালো করে খেয়াল করো, সমানাধিকরণ বহুব্রী সমাস কি জিনিস? বিজয় বলছে আই লাভ ইউ স্যার। আই লাভ ইউ টু বিজয়। ওকে, দেখো, বিশেষণ যোগ বিশেষ, আমরা বলছি সমানাধিকরণ বহুব্রী কখন হবে? যখন বিশেষণ যোগ বিশেষ্য হবে। তার মানে হচ্ছে যদি পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য হয়,
পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে সেটা সমানাধিকরণ বহুব্রীহি সমাস হবে। ভালো করে খেয়াল করে দেখো, হতশ্রী, আচ্ছা ভালো করে দেখো, হতশ্রী, এখানে এই যে শ্রী, শ্রী মানে চেহারা, চেহারা, তার মানে নাম বোঝাচ্ছে, তাই বিশেষ্য পদ। আর হত মানে কি? হত মানে খারাপ বা বিশ্রী, তাই না? হত মানে খারাপ, তাহলে খারাপ মানে কি? বিশেষণ, দোষ গুণ বোঝাচ্ছে, তাহলে খারাপ মানে হচ্ছে এটা বিশেষণ। তাহলে দেখো পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। আবার দেখো বহুব্রীহি, আচ্ছা ব্রীহি মানে তো ধান, তো ধান একটা শস্যের নাম, নাম বোঝালে বিশেষ্য। আর বহু দ্বারা কি? পরিমাণ বোঝাচ্ছে না? কত ধান? বহু ধান, তাহলে যে পরিমাণ বোঝাচ্ছে, আমরা জানি যে পদ দ্বারা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় সেটা হচ্ছে বিশেষণ, তাহলে যেহেতু পরিমাণ বোঝাচ্ছে তার মানে এটা বিশেষণ। এইরকম ভাবে যদি পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য হয় তাহলে সেটা হয়ে যাবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। ওকে, এরপরে দেখো আমরা চলে আসি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলছি কোনো বিশেষণ থাকবে না, কোনো বিশেষণ থাকবে না, কোনো বিশেষণ না থাকলে ব্যাধিকরণ হবে। ভালো করে খেয়াল করে দেখো, ৮০তে ২০ যার ৮০ ২০, আচ্ছা ৮০ মানে কি? এই যে লিখে দিয়েছি আমরা, ৮০ মানে কিন্তু দাঁত। ৮০ আমাদের দুইটা আছে বাংলা ভাষায়, একটা ৮০ বানানে রস্য ইকার হয়, সেটা হচ্ছে এই যে সংখ্যা ৮০, আর যে ৮০ বানানে দীর্ঘ ইকার সেটা মানে হচ্ছে দাঁত। তো দাঁতকে একটা অঙ্গের নাম, নাম বুঝালে কোন পদ হয়? বিশেষ্য, তার মানে এটা একটা বিশেষ্য পদ। আবার দেখো ২০, এটা একটা বস্তুর নাম, নাম বোঝালে বিশেষ্য পদ, তাহলে দুইটাই বিশেষ্য, কোনো বিশেষণ নেই। আবার দেখো কথা সর্বস্ব, কথা এটাও একটা বিশেষ্য, সর্বস্ব এটাও একটা বিশেষ্য, কোনো বিশেষণ নাই, কোনো দোষগুণ তো দেওয়া নেই, কথা সর্বস্ব কোনো দোষগুণের কথা দেওয়া আছে নাই। যদি এরকম কোনো দোষগুণ উল্লেখ না থাকে, অর্থাৎ কোনো বিশেষণ না থাকে, তাহলে সেটা ব্যাধিকরণ বহুব্রীহি হবে। তাহলে মনে রাখবা, পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি, আর কোনো বিশেষণ না থাকলে ব্যাধিকরণ বহুব্রীহি। পরেরটাতে আসি, ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি যদি পরীক্ষা আসে তাহলে কিন্তু ব্যতিহার বহুব্রীহি সহ লিখতে হবে নামটা, ঠিক আছে, মাথায় রেখো। তো ব্যতিহার বহুব্রীহি কি জিনিস? সাধারণত হাসাহাসি, কানাকানি, মারামারি, লাঠালাঠি, গলাগুলি, কোলাকুলি, খোলাখুলি, রক্তারক্তি, চুলাচুলি, এই ধরনের উদাহরণগুলো ব্যতিহার বহুব্রীহি সমাস হয়, দেখলেই বোঝা যায়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্যতিহার বহুব্রীহি সমাসের ক্ষেত্রে অবশ্যই একাধিক ব্যক্তির মিলিত কাজ বোঝাবে। অর্থাৎ হাসাহাসি, কানাকানি, মারামারি, লাঠালাঠি এই ধরনের শব্দ আসলে সেটা সাধারণভাবে ব্যতিহার বহুব্রীহি সমাসই হবে। তবে একটা জিনিস আমাদের একটু চেক করে নিতে হবে যে ওখানে একাধিক ব্যক্তির মিলিত কাজ বোঝাচ্ছে কিনা। যেমন দেখো হাতাহাতি, আচ্ছা হাতাহাতি কি একজনে হয়? হয় না। কানাকানি, কানাকানিও একজনে হয় না। একজনে হাসা যায়, কিন্তু হাসাহাসি করতে একাধিক মানুষ লাগে। লাঠালাঠি করতে একাধিক মানুষ লাগে, রক্তারক্তি করতে একাধিক মানুষ লাগে, মারামারি করতে একাধিক মানুষ লাগে। এরকম একাধিক ব্যক্তির মিলিত কাজ হলে ব্যতিহার বহুব্রীহি সমাস হবে। এখানে একটা উদাহরণ আমি বিশেষভাবে লিখে দিয়েছি, লেখালেখি। দেখো একই ধরনের উদাহরণ, কানাকানি, হাসাহাসি, ওই রকম একটা উদাহরণ হচ্ছে লেখালেখি। একই রকম উদাহরণ হলেও লেখালেখি কিন্তু ব্যতিহার বহুব্রীহি সমাস হবে না। কেন হবে না জানো? কারণ লেখালেখির সাথে একাধিক ব্যক্তির মিলিত নেই। যেমন আমি যদি বলি আমি লেখালেখি করি, তার মানে কি আমি অনেকগুলো মানুষকে নিয়ে লেখালেখি করি? তা তো না। হুমায়ুন আহমেদ 40 বছর ধরে লেখালেখি করেছেন, তার মানে হুমায়ুন আহমেদ অনেকগুলো মানুষ নিয়ে বসে লিখেছেন? তা তো না। লেখালেখি করার জন্য অনেক মানুষ দরকার নেই, লেখালেখি একাই করা যায়। তার মানে লেখালেখি করার সাথে একাধিক ব্যক্তি মিলিত নেই। যেহেতু একাধিক ব্যক্তি মিলিত নেই, সেই কারণে লেখালেখি কিন্তু ব্যতিহার বহুব্রীহি সমাস হবে না। এটা হচ্ছে একটা নিত্য সমাস হবে। এর ব্যাস বাক্য হচ্ছে কেবল লেখা, নিত্য সমাস, কেবল লেখা, ঠিক আছে? তাহলে মনে রাখবা, মারামারি, হাসাহাসি, কানাকানি এই ধরনের উদাহরণগুলো সাধারণত ব্যতিহার বহুব্রীহি সমাসই হবে। তবে চেক করে নিতে হবে যে ওখানে একাধিক ব্যক্তি মিলিত আছে কিনা ওই কাজটার সাথে। ওকে, এরপর আছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। খুবই সিম্পল, সেটা হচ্ছে নামের মধ্যে আছে মধ্যপদ লোপ পাবে, অর্থাৎ যেই বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের ব্যাখ্যামূলক অংশটুকু লোপ পায়। খেয়াল করে দেখো, বিড়াল চোখী, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, বিড়াল চোখী। তো দেখো এই যে বিড়াল, এই বিড়ালও আছে আবার এই চোখও আছে, কিন্তু এই মাঝখানে যে ব্যাখ্যামূলক অংশটা এটা কিন্তু লোপ পেয়েছে। কমলের ন্যায় অক্ষী যার কমলাক্ষ, দেখো এই যে কমল, এই কমলও আছে আবার যে অক্ষী, অক্ষীও আছে, কিন্তু মাঝখানে ব্যাখ্যামূলক অংশটা কিন্তু লোপ পেয়েছে। এরকম কোনো সমস্ত পদের ব্যাখ্যামূলক অংশটা যদি লোপ পায় তাহলে সেটা হয়ে যাবে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। ওকে, এরপর আছে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। খুবই সহজ, দেখো নামের মধ্যেই পরিচয় আছে। প্রত্যয়ান্ত মানে কি? প্রত্যয়ান্ত মানে হচ্ছে ভাঙলে হবে প্রত্যয় যোগ অন্ত।
অন্ত মানে কি? আমরা জানি অন্ত মানে হচ্ছে শেষ, তাই না? অর্থাৎ যার শেষে প্রত্যয় থাকবে সেটা হবে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। তো কোন প্রত্যয় থাকবে সেটাও বলে দেওয়া হচ্ছে। 3টা প্রত্যয় আ, এ, ও। যদি কোনো সমস্ত পদের শেষে এই 3টা প্রত্যয়ের কোনোটা থাকে তাহলে সেটা প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস হবে। আবার বলছি, কোন সমস্ত পদের শেষে আ, এ, ও এই 3টার কোনোটা থাকলে সেটা প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস হবে। ভালো করে খেয়াল করে দেখো, এক চোখা, এই দেখো এক চোখা শেষে একটা আ আছে। নিখরচে, এই দেখো নিখরচে শেষে একটা এ আছে। ঘর মুখো, এই দেখো শেষে একটা ও আছে। এরকম যদি সমস্ত পদের শেষে আ, এ বা ও থাকে তাহলে সেটা প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস হবে। ব্যাস বাক্য খুবই সহজ। একদিকে চোখ যার এক চোখা, নেই খরচ যার নিখরচে, ঘরের দিকে মুখ যার ঘর মুখ। আমি ইতিমধ্যেই বলে দিয়েছিলাম যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে যার বা যাতে বসে। তাহলে সমস্ত পদের শেষে আ, এ, ও এইগুলো থাকলে সেটা প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস হবে। ওকে, আমাদের মোটামুটি 5টা বহুব্রীহি সমাস শেষ, আর 3টা আছে। এই 3টা শিখলে আমাদের মোটামুটি সমাসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আসলে একটু ভালো করে খেয়াল করো, এখন যেগুলো বাকি আছে সেইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? নং বহুব্রীহি সমাস, আমরা নং বহুব্রীহি সমাসের সাথে সাথে নং তৎপুরুষ সমাসটাও শিখবো, কারণ নং তৎপুরুষটা কিন্তু আমরা বাদ দিয়ে এসেছিলাম। নং বহুব্রীহি ভার্সেস নং তৎপুরুষ এই দুইটার খেলা হবে এখন। খেয়াল করে দেখো, নং মানে কি? নং মানে হচ্ছে না। নং মানে, এই নং মানে হচ্ছে না, অর্থাৎ কোনো শব্দ দ্বারা যদি না বাচকতা প্রকাশ করে, কি প্রকাশ করে? না বাচকতা প্রকাশ করে, না বোঝায়, তাহলে সেটা নং বহুব্রীহি বা নং তৎপুরুষ সমাস হতে পারবে। ঠিক আছে? যেমন ধরো আমরা যদি উদাহরণ লিখি, মনে করে লিখলাম অম্লান, অক্ষত, তারপরে লিখি অবিশ্বাস, তারপর লিখি বেওয়ারিশ। ভালো করে উদাহরণগুলোর দিকে তাকাও। অম্লান মানে কি? যা ম্লান নয়। অক্ষত মানে কি? যা ক্ষত নয়। অবিশ্বাস মানে কি? বিশ্বাস নেই। বেওয়ারিশ মানে কি? যার ওয়ারিশ নেই। তার মানে দেখো, এই সবগুলোতেই কিন্তু না বাচকতা প্রকাশ করছে। সবগুলোতে কি প্রকাশ করছে? না বোঝাচ্ছে, তাই না? ম্লান নয়, ক্ষত নয়, বিশ্বাস নেই, ওয়ারিশ নেই, সবগুলো দ্বারা না বোঝাচ্ছে। এরকম যদি কোনো শব্দ দ্বারা না বোঝায় তাহলে সেটা নং তৎপুরুষ বা নং বহুব্রীহি সমাস হবে। কখন নং তৎপুরুষ আর কখন নং বহুব্রীহি হবে সেই জিনিসটা শিখবো। তাহলে যেহেতু এই শব্দগুলোর দ্বারা সবগুলো দ্বারাই না বোঝাচ্ছে, সেই কারণে সবগুলোই নং তৎপুরুষ বা নং বহুব্রীহি সমাস হবে। এখন নং তৎপুরুষ হবে নাকি বহুব্রীহি হবে সেটার জন্য আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে এর মধ্যে যেটা প্রধান পদ, এই যে বলছি সমস্ত পদের অন্তর্গত প্রধান পদটি কোন পদ সেটা আমাদের খুঁজে বের করতে হবে। যেমন দেখো, অম্লান, এখানে প্রধান পদটা কোনটা? ম্লান। অক্ষত, এখানে মূল পদটা ক্ষত। অবিশ্বাস, এখানে মূল পদটা বিশ্বাস। বেওয়ারিশ, এখানে মূল পদটা ওয়ারিশ। আমাদের আগে খুঁজে বের করতে হবে এই মূল পদটা কোন পদ, বিশেষ্য পদ নাকি বিশেষণ পদ। ভালো করে লক্ষ্য করো। ম্লান মানে কি? ম্লান মানে মলিন। যদি বলি তার মলিন মুখ দেখে বুকটা হা করে উঠলো, মলিন মুখ, তাহলে মুখের অবস্থা বোঝাচ্ছে মলিন। আমরা জানি দোষগুণ অবস্থা বোঝালে সেটা কোন পদ? বিশেষণ। ক্ষত, আচ্ছা যদি বলি ক্ষত হৃদয় নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি, ক্ষত হৃদয় নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি, তাহলে হৃদয়ের অবস্থা কেমন? ক্ষত। অবস্থা বোঝালে কোন পদ? বিশেষণ। বিশ্বাস কোন পদ? বিশ্বাস হচ্ছে একটা বিশেষ্য পদ। একটা পদ যদি তুমি কখনো মানে কনফিউজ হয়ে যাও যে এটা বিশেষ্য নাকি বিশেষণ বুঝতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে ওটা চিহ্নিত করার একটা কৌশল আছে। কৌশলটা কি? দেখো, কৌশলটা শেখাই। মনে করো একটা শব্দ নিলাম বিশ্বাসী। এই বিশ্বাসী শব্দটা বিশেষ্য নাকি বিশেষণ সেটা কিভাবে নির্ণয় করবা? এর পাশে আরেকটা পদ বসে দেখবা মেলে কিনা। মনে করো এর পাশে আমরা একটা পদ বসালাম লোক, দেখো তো বিশ্বাসী লোক মেলে না? বিশ্বাসী লোক মিলে যাচ্ছে। যদি ওইটার পাশে আরেকটা পদ বসে দেখো মিলে যাচ্ছে, মিলে গেলে সেটা বিশেষণ। মিলে গেলে বিশেষণ, না মিললে বিশেষ্য। তাহলে এখন যদি আমি বলি বিশ্বাস, এর পাশে যদি আমি লিখি বিশ্বাস, এর পাশে যদি লিখি লোক, দেখো তো মিলছে কিনা? বিশ্বাস লোক কি হয়? বিশ্বাস লোক হয় না, তার মানে মিলছে না। না মিললে কি হয়ে যাবে? বিশেষ্য। ঠিক আছে? তাহলে মনে রাখবা, কোনো শব্দের পাশে আরেকটা শব্দ বসালে যদি মিলে যায় তাহলে সেটা বিশেষণ, না মিললে বিশেষ্য। তা আমরা দেখতে পাচ্ছি বিশ্বাস একটা কোন পদ? বিশেষ্য পদ।
ওয়ারিশ, ওয়ারিশ মানে কি? ওয়ারিশ মানে নাম ঠিকানা বা উত্তরাধিকার। নাম ঠিকানা বা উত্তরাধিকার, আমরা জানি নাম বোঝালে বিশেষ্য পদ হয়। এখন খেয়াল করে দেখো ভালো করে, এই যে 4টে উদাহরণ, এর মধ্যে আমরা 2টা উদাহরণে বিশেষণ পেয়েছি। যদি এরকম মূল পদটা বিশেষণ হয় তাহলে কোনো কথা নাই, সেইটা নং তৎপুরুষ সমাস হয়ে যাবে। মূল পদটা বিশেষণ হলে সেটা কি হয়ে যাবে? নং তৎপুরুষ সমাস। আর যদি মূল পদটা বিশেষ্য হয় তাহলে ওখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে এই পুরো পদটা কোন পদ। হ্যাঁ, দেখো অবিশ্বাস, অবিশ্বাস কোন পদ? অবিশ্বাস কিন্তু একটা বিশেষ্য পদ, কারণ তুমি যদি এর পাশে আরেকটা পদ বসাও দেখো মিলবে না। যদি তুমি বলো অবিশ্বাস লোক, দেখো তো মিলে? অবিশ্বাস লোক হয়? হয় না, মিলছে না। না মিললে কোন পদ? বিশেষ্য। তার মানে এই পুরো পদটা কিন্তু বিশেষ্য। আবার দেখো বেওয়ারিশ, আচ্ছা বেওয়ারিশ যদি আমি এখন বলি বেওয়ারিশ লাশ, মিলে কিনা দেখো তো? বেওয়ারিশ লাশ মিলে যাচ্ছে না, মিলে গেলে কোন পদ হয়? বিশেষণ। এখন তাহলে দেখো এখানে সূত্রটা হচ্ছে, যদি মূল পদটা বিশেষ্য হয় তাহলে আমরা দেখব এই পুরো পদটা বিশেষ্য নাকি বিশেষণ। ঠিক আছে, এটা চেঞ্জ করে নেব, মানে চিহ্নিত করে নেব। চিহ্নিত করার পরে যদি দেখি দুইটাই বিশেষ্য, মূল পদটাও বিশেষ্য আবার পুরো পদটাও বিশেষ্য, তাহলে সেটা হয়ে যাবে নং তৎপুরুষ। আর যদি দেখি মূল পদটা বিশেষ্য কিন্তু পুরো পদটা বিশেষণ, তখন হয়ে যাবে নং বহুব্রীহি। ওকে, একটুখানি জটিল মনে হতে পারে, বাট এইটা যদি একবার একটু বুঝে নিতে পারো, ক্লিয়ার হয়ে নিতে পারো, তোমার জীবনের অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ তোমাকে সারা জীবনে নং তৎপুরুষ এবং নং বহুব্রীহি নিয়ে ভুগতে হবে। তাই আমি আরো একবার এটা একটু বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। তাহলে প্রথম কথা হচ্ছে, যদি কোনো শব্দ দ্বারা না বোঝাই, না বোঝালে সেটা নং তৎপুরুষ বা নং বহুব্রীহি সমাস হবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেখবো? সেভাবে ক্ষেত্রে আমরা দেখবো যে ওর যে মূল পদটা, সেই মূল পদটা কোন পদ। যদি মূল পদটা বিশেষণ হয়, অর্থাৎ দোষ গুণ অবস্থা এরকম বোঝায়, তাহলে মূল পদটা বিশেষণ হলে সেটা নং তৎপুরুষ সমাস হবে। আর যদি মূল পদটা বিশেষ্য হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে এই পুরো পদটা কোন পদ। তারপরে যদি আমরা দেখি মূল পদটাও বিশেষ্য আবার পুরো পদটাও বিশেষ্য, তাহলে সেটা নং তৎপুরুষ হয়ে যাবে। আর যদি দেখি মূল পদটা বিশেষ্য কিন্তু পুরো পদটা বিশেষণ, তাহলে সেটা নং বহুব্রীহি সমাস হয়ে যাবে। একজন একটু বলেছ যে ম্লান কিভাবে বিশেষণ, একটু বোঝায় বলেন। ম্লান, ওই যে বললাম ম্লান মুখ, মিলছে না? দেখো তো, আমি বললাম কি শব্দের পরে আরেকটা শব্দ বসে দেখবে মিলছে কিনা। ম্লান মুখ মিলে না, মুখের অবস্থা বোঝাচ্ছে ম্লান বা মলিন। অবস্থা বোঝালে কোন পদ হয়? বিশেষণ পদ হয়। ওকে, ঠিক আছে, আসো আমরা একটু চলে যেতে চাই অলুক বহুব্রীহি সমাসে। অলুক বহুব্রীহি সমাসের সাথে আমরা অলুক তৎপুরুষ এবং অলুক দ্বন্দ্বটাও আরো একবার শিখে নেব। আমাদের অলুক সমাস তাহলে 3টা, অলুক বহুব্রীহি, অলুক তৎপুরুষ, অলুক দ্বন্দ্ব। খুবই সিম্পল, ভালো করে খেয়াল করো। আমরা ইতিমধ্যে বলেছি অলুক মানে বিভক্তি লোপ পাবে না। বিভক্তি লোপ পাবে না মানে বিভক্তি থাকবে, তাই না? বিভক্তি লোপ পাবে না মানে কি? বিভক্তি যুক্ত থাকবে। যদি কোনো শব্দের সাথে বিভক্তি যুক্ত থাকে তাহলে সেটা 3টা সমাস হতে পারবে, হয় অলুক তৎপুরুষ অথবা অলুক বহুব্রীহি অথবা অলুক দ্বন্দ্ব। আমরা কয়েকটা উদাহরণ লিখি। মনে করো বললাম, এটা খুব সিম্পল, খুবই সহজ। মনে করো বললাম দেশে বিদেশে, এরপরে বললাম গরুর দুধ, এরপরে বললাম গায়ে হলুদ। একটু ভালো করে আমরা দেখি যে এখানে কোন কোন পদের সাথে বিভক্তি যুক্ত আছে। দেখো দেশে এখানে এ বিভক্তি আছে, বিদেশে এখানে এ বিভক্তি আছে, গরুর এখানে র বিভক্তি আছে, দুধের সাথে কোনো বিভক্তি নাই। গায়ে এখানে এ বিভক্তি আছে, হলুদের সাথে কোনো বিভক্তি নাই, তাই না? এখন খেয়াল করো, আমরা ইতোমধ্যেই বলেছিলাম যে বিভক্তি যুক্ত থাকলেই বুঝতে হবে সেটা অলুক। যেহেতু এই দেশে বিদেশে গরুর দুধ গায়ে হলুদ 3টাতেই বিভক্তি আছে, তার মানে এটা অবশ্যই অলুক সমাস হবে। কখন অলুক দ্বন্দ্ব হবে, কখন অলুক তৎপুরুষ হবে, আর কখন অলুক বহুব্রীহি হবে সেটা একটু দেখি। যদি আমরা দেখি সব পদে বিভক্তি থাকে,
সবগুলো পদেই যদি বিভক্তি থাকে তাহলে অলুক দ্বন্দ্ব। দেখো তো এর মধ্যে কোনটাতে আছে, এই দেখো দেশে বিদেশে, দেশের সাথে বিভক্তি আছে, বিদেশের সাথে বিভক্তি আছে, এরকম যদি সবগুলো পদেই বিভক্তি থাকে তাহলে সেটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। ঠিক আছে, আর এই দুইটাতে দেখো গরুর দুধ, এখানে কিন্তু গরুর সাথে বিভক্তি আছে, দুধের সাথে নাই। গায়ে হলুদ পূর্ব পদের সাথে বিভক্তি আছে, পরপদে নাই। এরকম যদি দেখি শুধু পূর্ব পদে বিভক্তি আছে, শুধু পূর্ব পদে যদি বিভক্তি থাকে তাহলে বুঝবো সেটা অলুক তৎপুরুষ অথবা অলুক বহুব্রীহি হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো, আমরা খুবই জানি, খুবই সিম্পল জিনিস, যে তৎপুরুষ সমাস কোন পদ প্রধান, পরপদ প্রধান। আমরা শিখেছি তৎপুরুষ সমাস পরপদ প্রধান, আর বহুব্রীহি সমাস কোনো পদই প্রাধান্য পায় না। তাহলে এখন খেয়াল করে দেখতে হবে যে যেহেতু শুধু পূর্ব পদে বিভক্তি আছে, তার মানে এই দুটো অলুক তৎপুরুষ বা অলুক বহুব্রীহি হবে। সেহেতু এবারে আমরা দেখব যে এখানে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে আমরা বুঝে যাব এটা তৎপুরুষ হবে নাকি বহুব্রীহি হবে। আচ্ছা, গরুর দুধ, আমি যদি বলি আমাকে 1 কেজি গরুর দুধ দাও, আমাকে 1 কেজি গরুর দুধ দাও, তার মানে আমাকে 1 কেজি গরু দেবে নাকি 1 কেজি দুধ দেবে? আমাকে 1 কেজি গরুর দুধ দাও, তার মানে আমি কি 1 কেজি গরু চাচ্ছি নাকি 1 কেজি দুধ চাচ্ছি? অবশ্যই 1 কেজি দুধ চাচ্ছি। তার মানে গরুর দুধ বলতে তো আমরা গরুটাকে বোঝাচ্ছি না, আমরা দুধটাকে বোঝাচ্ছি, তাই না? তো দুধ কোন পদ আছে, পরপদে। আমরা জানি পরপদ প্রাধান্য পেলে কোন সমাস হয়, তৎপুরুষ, সুতরাং এটা অলুক তৎপুরুষ। আর গায়ে হলুদ, এটা তো আমরা একদম শুরুতে শিখেছিলাম, পূর্বপদ পরপদ কোনটা অর্থই প্রাধান্য পায় না, সেই কারণে এটা হয়ে যাবে অলুক বহুব্রীহি। কারণ গায়ে হলুদ দ্বারা গাকেও বোঝায় না, হলুদকেও বোঝায় না, তৃতীয় আরেকটা পদকে বোঝায়। ওকে, তাহলে এখন আমি আরেকবার একটু এই জিনিসটা রিপিট করে দিই, ভালো করে খেয়াল করে দেখো। যদি কোনো সমস্ত পদে বিভক্তি যুক্ত থাকে তাহলে বুঝতে হবে সেটা অলুক সমাস হবে। সেক্ষেত্রে যদি দেখি সবগুলো পদেই বিভক্তি আছে তাহলে সেটা অলুক দ্বন্দ্ব হবে। ওকে, আর যদি দেখি শুধু পূর্ব পদে বিভক্তি আছে তাহলে সেটা অলুক তৎপুরুষ বা বহুব্রীহি হবে। সেক্ষেত্রে আমরা দেখবো ওখানে কোন পদ প্রাধান্য পাচ্ছে। যদি দেখি পরপদ প্রাধান্য পাচ্ছে তাহলে অলুক তৎপুরুষ, আর যদি কোনো পদই প্রাধান্য না পায় তাহলে অলুক বহুব্রীহি। হ্যাঁ, দুধ লিটারে হিসাব হয় ভাইয়া, আমি বলেছি 1 কেজি দুধ, ও সেই কারণে বলছে দুধ তো লিটার হিসাব হয়। এই এটা কি ক্লাস, এটা ম্যাথের ক্লাস না। আসো, সবশেষ আমরা সংখ্যাবাচক বহুব্রীহিতে চলে যাব। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সাথে আমরা আরেকটা সমাসকে নিয়েছি, দ্বিগু সমাস। এই দুটার তুলনামূলক আলোচনা করে শিখবো, কারণ এই দুটার মধ্যে কনফিউশন হয়। একটা জিনিস মনে রাখবা, সমস্ত পদের শুরুতে যদি সংখ্যা থাকে, আবার বলছি, সমস্ত পদের শুরুতে যদি সংখ্যা থাকে তাহলে সেটা দুইটা সমাস হতে পারবে, হয় সংখ্যাবাচক বহুব্রীহি অথবা দ্বিগু। ধরো আমরা দুটো উদাহরণ লিখলাম, একটা লিখলাম চৌচালা, আরেকটা লিখলাম চৌরাস্তা। ভালো করে খেয়াল করে দেখো, এই দুইটা উদাহরণে কিন্তু সংখ্যা আছে, এখানেও আছে চৌ, এখানেও চৌ। চৌ মানে কি? চৌ মানে হচ্ছে 4। তাহলে দুইটার শুরুতেই কিন্তু সংখ্যা আছে, তাই না? তো সমস্ত পদের শুরুতে সংখ্যা থাকলে সেটা হয় সংখ্যাবাচক বহুব্রীহি হবে অথবা দ্বিগু হবে। তো যেহেতু সংখ্যা আছে তার মানে সংখ্যাবাচক বহুব্রীহি বা দ্বিগু হবে। এখন সেটা সংখ্যাবাচক বহুব্রীহি হবে নাকি দ্বিগু হবে, এটা কিভাবে বুঝবো? খুবই সিম্পল, দেখো আমরা এখন দেখব যে এই পদটা কোন পদ এবং এই পদটা কোন পদ, সেটা একটুখানি নির্ণয় করব। দেখো চৌচালা, আচ্ছা যদি বলি চৌচালা ঘর, মেলে না? চৌচালা ঘর বললে মিলে যায় না? মিলে যাচ্ছে। আমরা একটু আগে শিখেছিলাম যদি পাশে একটা পদ বসিয়ে মিলে যায় সেটা বিশেষণ পদ হয়, মিলে যাচ্ছে তার মানে এটা বিশেষণ। আচ্ছা, চৌরাস্তা কি? যেখানে 4টা রাস্তা মিলিত হয় সেই স্থানের নাম হচ্ছে চৌরাস্তা। চৌরাস্তা একটা স্থানের নাম না? প্রত্যেকটা জেলাতে কিন্তু একটা করে চৌরাস্তা থাকে। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত চৌরাস্তা হচ্ছে গাজীপুর চৌরাস্তা। চৌরাস্তা আমার ওখানে একটা এলাকায় আছে। তো যেখানে 4টা রাস্তা মিলিত হয় সেই স্থানের নাম হচ্ছে চৌরাস্তা। তো নাম বোঝালে কোন পদ হয়? বিশেষ্য। এখন খেয়াল করে দেখো, যদি পদটা বিশেষ্য হয়, এই যে যদি পদটা বিশেষ্য হয় তাহলে সেটা দ্বিগু সমাস হবে। যেহেতু এটা বিশেষ্য তাই এটা দ্বিগু সমাস। আর যদি পদটা বিশেষণ হয়, যেমন এই চৌচালা হচ্ছে বিশেষণ, তখন হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। ঠিক আছে, তাহলে আরো একবার বলছি, যদি সমস্ত পদের শুরুতে সংখ্যা থাকে তাহলে সেটা হয় সংখ্যাবাচক বহুব্রীহি হবে অথবা দ্বিগু হবে। সেই ক্ষেত্রে আমরা দেখব ওই শব্দটা কোন পদ। যদি ওইটা বিশেষ্য হয় তাহলে দ্বিগু, আর বিশেষণ হলে সংখ্যাবাচক বহুব্রীহি। সেক্ষেত্রে ব্যাস বাক্য কিভাবে করব? খুবই সিম্পল। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা জানি সমাহার, সমষ্টি, মিলন এইগুলো আসে। তাহলে যেহেতু এটা দ্বিগু, চৌরাস্তা, এটার ব্যাস বাক্য হবে চৌরাস্তার সমাহার বা চৌরাস্তার মিলন। আর বহুব্রীহি সমাসে যার বা যাতে আসে তাহলে এটার বেশ বাক্য হবে চৌচাল যার বা চৌচাল আছে যে ঘরের। ওকে,
একটুখানি বলো সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু বুঝেছো কিনা, একটু কমেন্ট করে জানাও সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু বুঝলাম কিনা আমরা। সংখ্যাবাচক ওকে বুঝতে পেরেছ, ঠিক আছে ওকে ভেরি গুড। চলে আসো আমরা পরের অংশে যাই। আমরা শেষের দিকে চলে এসেছি নিত্য সমাস। আমরা এখন অপ্রধান কয়েকটা সমাস দেখব। আচ্ছা এই অপ্রধান সমাসগুলো শেখার আগে আমি আরেকটা জিনিস একটু বলে দিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ পরীক্ষা আসতে পারে, সেই কারণে বলতে চাই সেতার। হ্যাঁ এই সেতার শব্দটা নিয়ে একটু বলতে চাই। এই সেতার শব্দটা দেখো সে মানে কিন্তু 3। হ্যাঁ এই সেতার দেখে মনে হয় দ্বিগু সমাস, কিন্তু সেতার একটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এই উদাহরণটা আমি বিশেষভাবে দিয়ে দিলাম কারণ এটা একটা ব্যতিক্রম উদাহরণ, সে কারণে পরীক্ষা আসে। 3 তার আছে যার সেতার সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, একবার এটা দিয়ে দিলাম কারণ পরীক্ষা আসার মতো, ঠিক আছে। আসো আমরা নিত্য সমাসে যাই। নিত্য সমাস খুব সিম্পলি আমরা দুইটা কথা দিয়ে শিখবো। নিত্য সমাস চেনার উপায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে সমস্ত পদে যদি অন্তর থাকে, আর একটা হচ্ছে সমস্ত পদে যদি মাত্র থাকে। সমস্ত পদে অন্তর বা মাত্র থাকলে নিত্য সমাস হয়, অন্তর বা মাত্র। যেমন দেখো আমরা যদি বলি দেশান্তর, আবার ধর বললাম নামমাত্র, এইরকম সমস্ত পদের শেষে অন্তর বা মাত্র থাকলে নিত্য সমাস হয়। তাহলে দেশান্তর শেষে অন্তর আছে, নামমাত্র শেষে মাত্র আছে, সেই কারণে নিত্য সমাস। এর ব্যাস বাক্য কিভাবে হবে, খুবই সিম্পল, ভালো করে দেখো ব্যাস বাক্যটা কিভাবে করব। আমরা বলছি অন্তর থাকলে অন্য বসে, তাহলে এই অন্তরের জন্য আমরা বসিয়ে দেব অন্য, আর পাশে যে শব্দটা আছে সেটা পাশে বসিয়ে দেব অন্য দেশ, দেশান্তর। একইভাবে আরো হতে পারে অন্য দেশ দেশান্তর, অন্য বাক্য বাক্যান্তর, অন্য গ্রহ গ্রহান্তর, অন্য গৃহ গৃহান্তর, অন্য লোক লোকান্তর, অন্য যুগ যুগান্তর, অন্য কাল কালান্তর। এইরকম ভাবে অন্তর থাকলেই নিত্য সমাস। আর একটা বলছি মাত্র থাকলেই নিত্য সমাস, যেমন নাম মাত্র। ব্যাস বাক্য কিভাবে করব দেখো, মাত্র থাকলে ব্যাস বাক্যে কেবল বসাতে হয়, তো মাত্র আছে সেই কারণে বসাবো কেবল, আর পাশে যে পদটা আছে সেটা পাশে বসিয়ে দেব নাম। তাহলে নাম মাত্র মানে কি, কেবল নাম। ঠিক একইভাবে কেবল নাম নাম মাত্র, কেবল বাণিজ্য বাণিজ্য মাত্র, কেবল এই মাত্র। ঠিক আছে, এখানে বলে দিই নিত্য সমাসের ক্ষেত্রে দুইটা শব্দ বলতে চাই, এই দুইটা শব্দ একটু তোমাদের প্রয়োগে লাগবে। একটা হচ্ছে শুধুমাত্র, আর একটা হচ্ছে কেবলমাত্র। ভালো করে দেখো এই দুইটা শব্দ, আমরা বলছি মাত্র মানেই তো কেবল, তাহলে দেখো শুধুমাত্র মানে কি হয়ে যাচ্ছে, কেবল শুধু হয়ে যাচ্ছে না, কেবল শুধু। তো কেবল আর শুধু তো একই জিনিস, সেই কারণে এই শুধুমাত্র শব্দটা ভুল। ঠিক একইভাবে এখানেও মাত্র মানে কেবল, তাহলে কেবল মাত্র মানে কি হয়ে যাচ্ছে, কেবল কেবল। তো কেবল কেবল তো হয় না, সে কারণে এই শব্দটা ভুল। শুধুমাত্র এবং কেবলমাত্র দুইটা শব্দই ভুল, শুদ্ধ শব্দ হচ্ছে শুধু। শুধুমাত্র আমরাই তোমাদের চান্স পাওয়াতে পারি না, হবে শুধু আমরাই তোমাদের চান্স পাওয়াতে পারি। ওকে, কেবলমাত্র আমাদেরই আছে অভিজ্ঞ শিক্ষক প্যানেল না, কেবল আমাদেরই আছে অভিজ্ঞ শিক্ষক প্যানেল। কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে শুধুমাত্র এবং কেবলমাত্র দুইটাই কিন্তু ভুল শব্দ। আচ্ছা, এখন একটা উদাহরণ দিতে চাই আরেকটা, সেটা হচ্ছে এই যে আমরা বললাম মাত্র থাকলে নিত্য সমাস হয়, তবে দুইটা উদাহরণ আছে যেখানে মাত্র থাকলেও নিত্য সমাস হবে না। দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে অতিমাত্র, আরেকটা হচ্ছে যথামাত্র। ঠিক আছে, অতিমাত্র এবং যথামাত্র এই দুইটা অব্যয়ীভাব সমাস, এটা ভালো করে মাথায় রেখো, পরীক্ষায় যদি আসে মিস করা যাবে না। অতিমাত্র মানে হচ্ছে মাত্রাকে অতিক্রান্ত, যথামাত্র মানে হচ্ছে মাত্রাকে অতিক্রম না করে। ঠিক আছে, অতিমাত্র মাত্রাকে অতিক্রান্ত, যথামাত্র মাত্রাকে অতিক্রম না করে। এই অতিমাত্র এবং যথামাত্র এই দুইটা শব্দে মাত্র থাকা সত্ত্বেও নিত্য সমাস নয়, এই দুটো অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, তাহলে নিত্য সমাসটা আরেকবার বলে দিচ্ছি। নিত্য সমাসের উপায় কি, দুইটা, একটা হচ্ছে অন্তর থাকবে আর একটা হচ্ছে মাত্র থাকবে। ওকে, সবাই বলছে ক্লিয়ার ভাইয়া, ওকে ভেরি গুড। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে সামনেই তোমাদের এইচএসসির পরেই বিশাল একটা যুদ্ধ, অ্যাডমিশন যুদ্ধ। অ্যাডমিশন যুদ্ধেও কিন্তু আমরা তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের সাথে থাকতে চাই এবং তোমাদেরকে
তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে চাই। সেই জন্য অবশ্যই আমাদের সাথে তোমাদেরও থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে বৈষম্য বিরোধী কোন সমাস? বৈষম্য বিরোধী মানে হচ্ছে বৈষম্যের বিরোধী। বৈষম্য বিরোধী মানে কি? বৈষম্যের বিরোধী, তার মানে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে, ঠিক আছে? ওকে, আমাদের আজকের সমাসের আলোচনা এই পর্যন্ত। একটুখানি আমাকে বলো যে আমরা সমাস যা শিখলাম সেগুলো বুঝতে পারলে কিনা। আচ্ছা ভাই, একটু বলবেন যে কোন কোন সমাসে কোন কোন প্রকারভেদগুলো লিখতে হবেই। আচ্ছা, প্রকারভেদ লিখতে হবেই বলতে সবগুলোরই প্রকারভেদ লিখতে পারলে সবচাইতে ভালো, তবে বিশেষ করে কয়েকটা প্রকারভেদ লিখতেই হবে। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে যে তিনটা বলেছি, অলুক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব আর হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, এই তিনটার প্রকারভেদ লিখবে। তৎপুরুষ সমাস পুরোটাই প্রকারভেদ লিখবে, কর্মধারয় সমাসে পুরোটাই প্রকারভেদ লিখবে। এই প্রকারভেদগুলো লিখবে। যদি মনে না থাকে, পরীক্ষা হলে বাই চান্স যদি মনে না থাকে তাহলে সেটা আলাদা হিসাব, তাহলে তুমি শুধু তৎপুরুষে লিখে দিয়ে আসবা, শুধু কর্মধারয় লিখে দিয়ে আসবা। কিন্তু সবচাইতে ভালো হয় যদি প্রকারভেদটা লেখা যায়। বহুব্রী সমাসের ক্ষেত্রে বিশেষভাবে কয়েকটা আছে যেগুলো প্রকারভেদ লেখা উচিত, যেমন নং বহুব্রী থাকলে সেটা প্রকারভেদ লেখা উচিত, অলুক বহুব্রী থাকলে সেটা প্রকারভেদ লেখা উচিত, তারপর হচ্ছে ব্যতিহার বহুব্রী থাকলে সেটা প্রকারভেদটা লেখা উচিত। সমানাধিকরণ ব্যধিকরণ তোমার মনে না থাকলেও খুব বেশি প্যারা নাই, কিন্তু এই তিনটা অলুক, নং, ব্যতিহার এইগুলোর প্রকারভেদগুলো লিখলে বেটার, ঠিক আছে? প্রকারভেদ সহ লিখলে ভালো, প্রকারভেদ মনে না থাকলে শুধু মূলটাই লিখে দিয়ে চলে আসবা। অতিমাত্রার ব্যাস বাক্য হচ্ছে মাত্রাকে অতিক্রান্ত, ঠিক আছে? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের তো আমাদের আগামীকাল পর্যন্ত কিন্তু তোমাদের এই এইচএসসির বাংলা সেকেন্ড পার্টের প্রিপারেশন চলতে থাকবে ইনশাল্লাহ। এই 2 দিনে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের বাংলায় 160+ নিশ্চিত করে দেবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আমাদের ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই রাখছি। আর শেষ করার আগে আরেকবার বলে দিই, সেটা হচ্ছে অবশ্যই অ্যাডমিশন কোর্সে কিন্তু তোমরা যত দ্রুত ভর্তি হবে তত তোমাদের উপকার হবে। কারণ এখন যদি তোমরা ভর্তি হও তাহলে তোমরা প্রোমো কোড ব্যবহার করতে পারছো, ফারহান 20, তারপরে ফারসিম 20, বিকন 20, সবুজ 20। এই প্রোমো কোডগুলো ব্যবহার করলে কিন্তু তোমরা 1800 টাকা ছাড় পেয়ে যাবে এই অ্যাডমিশন কোর্সে। তো সেই কারণে যারা অ্যাডমিশন কোর্সে এখন এনরোল করেনি তারা চটজলদি অ্যাডমিশন কোর্সে এনরোল করে নিও। আর অবশ্যই এইচএসসি পরীক্ষা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। বাংলায় ইনশাল্লাহ সবার 160+ নিশ্চিত হবে। এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।